সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটা পাতলা কালো রঙের ফুল হাতা শার্ট আর একটা মাটি কালারের ঢিলা প্যান্ট পরে চলে আসলাম ভার্সিটিতে। আগে থেকে একটা অভিজ্ঞতা ছিল যে ভার্সিটি বা কলেজে প্রথম দিন গেলে নাকি র্যাগিং বা জার্ক দেয়। তাই আমি এগুলো থেকে বাঁচতে সকাল সকাল ভার্সিটিতে চলে আসলাম। এসে সোজা ক্লাসে গেলাম। ক্লাসে বসে বসে স্যারের লেকচারটা শুনছিলাম। এমন সময় কোথা থেকে একটা ছেলে চলে আসলো আমাদের ক্লাসে। এসেই তো সে একটা ছেলেকে তার কলার ধরে টানতে টানতে বাহিরে নিয়ে গেল, আর আমরা ক্লাসের সবাই তা দেখতে লাগলাম। কেউ কিছু বলছে না, এমনকি ক্লাসের স্যারও কিছু বলছে না। এটা দেখে আমার পাশে বসা একটা ছেলেকে বললাম, আচ্ছা ওই ছেলেটা কে আর কোথায় নিয়ে গেল? আর আপনারা সবাই চুপচাপ দেখছেন কেন? কেউ কিছু বলছেন না কেন? আরে ভাই, একটা একটা করে প্রশ্ন করো। এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর আগে দিব? ভাই আপনি একটা একটা করে উত্তর ভাই আপনি একটা একটা করে উত্তর দেন। ওর নাম রাহি। এই কলেজের ছাত্রলীগের সভাপতি ডেকে নিয়ে গিয়েছে। ও, এই ছেলেকে কেন ডেকে নিয়েছে? মনে হয় আজকে রাহির ভুনা বানাবে। কেন ভাই? আরে, সে সভাপতি রুমেল ভাইয়ের বিরুদ্ধে নির্বাচন করেছে, তাই। ও, তাহলে তো রাহিরও লোকজন আছে। হুম, কিন্তু তারা এখন আর রাহির সাথে নেই। তারা রুমেল ভাইয়ের দলে চলে গেছে। বুঝলাম তাহলে। আচ্ছা তোমার নাম কি? আমি রাকিব। আর তোমার নাম কি? নীল মেহরাজ। আচ্ছা এখন কি বাহিরে গিয়ে দেখা যাবে কি হচ্ছে বাহিরে? হুম, চলো। সবাই চলে গেছে দেখতে। আমরা এখান থেকে কি করব? কি সবাই গেছে? হুম। পিছনে তাকিয়ে দেখলাম আমি আর রাকিব ছাড়া আর কেউ নেই। তারপর চলে গেলাম মাঠে। মাঠের মধ্যে এখন সেই রকম ভিড়, মনে হচ্ছে মেলা বসেছে। আমি আর রাকিব সেই ভিড়টা ঠেলে চলে গেলাম ভিতরে মূল জায়গায়, যে রাহিকে নিয়ে যাওয়া হয়েছে। গিয়ে দেখলাম একটা ছেলে হকি স্টিক দিয়ে রাহি নামের সেই ছেলেটাকে সেই লেভেলে ঝাড়ু দিতেছে। তারপর রাহিকে মেরে সভাপতি সহ তার দলের ছেলেগুলো চলে গেল। কেউ রাহিকে ধরছে না। রাকিব রাহিকে তো সেই মারা মারলো, রক্ত পড়তেছে, এক্ষুনি হাসপাতালে নিতে হবে। ভাই, তুমি কলেজে নতুন, তাই না? হুম, টিসি নিয়ে এসে গতকাল ভর্তি হয়েছি। তাহলে বেশি কথা না বলে চলো এখান থেকে। আরে রাহির কি হবে? তারপরে এমনি দেখতে পারবে। এখন চলো এখান থেকে। আরে, রাকিব আমাকে বলতে না দিয়ে হাত ধরে টেনে ক্লাসের ভিতরে নিয়ে আসলো। আমি তাকে বলতে শুরু করলাম, আচ্ছা এই রাহি আর রুমেল ভাইয়ের মধ্যে কে ভালো? এদের মধ্যে কেউই ভালো না। আজকে সুযোগ পেয়ে রুমেল ভাই রাহিকে মারলো, আবার একদিন সুযোগ পেয়ে রাহি রুমেল ভাইকে মারবে। ও বুঝলাম। আজকে আর ক্লাস হবে না, চলো বাসার দিকে যাই। আরে কেন ক্লাস হবে না? এত কিছু হলো তা দেখে আর কে ক্লাস করবে, আর কেই বা নিবে? ও বুঝছি। আচ্ছা মারামারির সময় দেখলাম প্রিন্সিপাল স্যারও সেখানে ছিল, কিন্তু সে কিছু বললো না কেন? আরে ভাই, তুমি কয়েকদিন ক্লাস করো, তারপর সব বুঝতে পারবা। ওকে। তারপর রাকিব ওর বাসার দিকে চলে গেল, আর আমিও আমার বাসার দিকে চলে আসতে লাগলাম। আস্তে আস্তে পরিচয়টা দিয়েই দেই। আমি হলাম নীল মেহরাজ, বাসা বগুড়া। এবার অনার্স দ্বিতীয়তে ভর্তি হলাম। আগের ভার্সিটি হতে টিসি নিয়ে এই ভার্সিটিতে। পরিচয় দিতে দিতে বাসায় এসে পৌঁছালাম। তারপর হালকা খেয়ে ফোনটা বের করে বসলাম একটা চেয়ারে। তারপর নতুন কিনে আনা সিমটা ফোনে ভরে রাখলাম। তারপর একটু ঘুমাতে গেলাম। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে। আজকে 2 দিন হয় এই এলাকাতে এসেছি। আগে যেখানে ছিলাম সেখানে আর থাকতে ভালো লাগেনি, তাই চলে আসলাম এই শহরে। বাসা থেকে বের হয়ে চলে আসলাম বাসার পাশের চায়ের দোকানে। দোকানে গিয়ে কড়া করে একটা চা দিতে বললাম দোকানওয়ালা চাচাকে। একটু পর একটা বাচ্চা এসে চা দিয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি কেন চা নিয়ে এলে? তখন বাচ্চাটা বলল, আব্বা তো ওইদিকে ব্যস্ত আছে, তাই আমি নিয়ে আসলাম। ও, তা তুমি কি করো? সে বলল, আমি সকালে স্কুলে যাই আর বিকালে আব্বারে সাহায্য করি। তারপর চা খাচ্ছি, এমন সময় দেখি রাকিব রাস্তা দিয়ে কই যেন যাচ্ছে। আমি ডাক দিলাম। তারপর সে হাঁটা বাদ দিয়ে আমার দিকে তাকালো। তারপর আমি তাকে আমার কাছে আসার জন্য ইশারা করলাম। সে আমার কাছে আসলো। তুমি এখানে কেন? আরে আমি তো এই পার্শ্ববর্তী এলাকায় থাকি। ও, তা কোথাও যাচ্ছিলে নাকি? আরে না, বিকাল হয়েছে তাই হাঁটতে বের হলাম। আর তুমি? কি, আমিও একই কারণে বের হলাম। এই চাচা আরেক কাপ চা দিয়ে যান। তারপর আবার সেই পিচ্চিটা এসে চা দিয়ে গেল।
আমি আর রাকিব অনেকক্ষণ আড্ডা দিলাম, এর মধ্যে বন্ধুত্ব করে ফেলেছি। সন্ধ্যা হয়ে আসছে দেখে আমরা যার যার বাসায় চলে আসলাম। বাসায় এসে বসে বসে তরকারি কাটতে লাগলাম। একা থাকি একটা ফ্ল্যাট নিয়ে, আর এই শহরে নতুন আসায় কাজের লোকেরও খোঁজ এখনো নিতে পারিনি। আমাদের মতো যারা ব্যাচেলার তাদের সবচেয়ে প্রিয় খাবার হলো আলু ভর্তা আর ডিম ভাজি। এই খাবার দুটো রান্না করে ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। আপনারা আবার ভাইবেন না যে শুধু আলু ভর্তা আর ডিম ছাড়া কিছুই রান্না করতে পারি না। আমি কিন্তু প্রায় সব রান্নাই শিখেছি। বর্তমানে অনেকের গল্পে দেখি যে বউ স্বামীকে দিয়ে রান্না করায়, তাই আমিও শিখে নিয়েছি। না জানি আমার শাকচুনি বউ তাদের গল্প পড়ে কবে যে বলবে রান্না করে খাওয়াতে। খেয়ে দিয়ে শুয়ে শুয়ে এফবিতে লগ ইন করলাম। সকালের দিকে রান্না করা খাবার খেয়ে চলে আসলাম ভার্সিটিতে। হেঁটে হেঁটে গেট দিয়ে ঢুকে মাঠের মাছ দিয়ে আমাদের ক্লাসরুমে যাচ্ছি, এমন সময় কিছু ছেলে আমাকে ডাক দিল। এই বাবু, এদিকে আসো তো। আশেপাশে তাকিয়ে দেখলাম যে আশেপাশে কোনো বাচ্চা নাই, তাই আমি আবারও হাঁটতে শুরু করলাম। এই চশমিশ খেতে এইদিকে আয়। এইবারে বুঝতে পারলাম আমাকে ডাকছে, কারণ আশেপাশে চশমা পরা কেউ নেই। এই চশমাওয়ালা এদিকে আয়। ভাই আমাকে ডেকেছেন? আবে ফকিন্নি, তুই ছাড়া আর আশেপাশে কেউ কি চশমা পরা আছে? ভাইয়ারা আপনারা কি কিছু বলবেন? আমরা তোর সিনিয়র ভাই, আমাদের একটা কাজ করে দিতে হবে, তাও এক্ষুনি। কি কাজ ভাইয়া? এই কাগজটা নিয়ে ওই যে একটা দোকান দেখা যাচ্ছে, ওখানে গিয়ে দোকানদারকে কাগজটা দিবি। আচ্ছা ভাইয়া, আমি এখনই দিয়ে আসতেছি। আরে মদন দা শোন, কই চললি এত তাড়াতাড়ি? জি ভাই বলেন। কাগজটা দিয়ে দোকানদার যা দিবে তা এখানে নিয়ে আসবি, আর কাগজটা খুলেও দেখবি না। আচ্ছা ভাই। সেখান থেকে চলে আসলাম। দোকানের দিকে যাচ্ছি আর ভাবছি, যাক বড় ভাইগুলো অনেক ভালো। শুনেছি এইরকম কাগজে খারাপ খারাপ কথা লিখে নতুন স্টুডেন্টদের মেয়েদের কাছে পাঠিয়ে মার খাওয়ায়, কিন্তু তারা তো আমাকে দোকানে পাঠিয়ে দিল, তার মানে তারা খুব ভালো। আমি দোকানওয়ালার কাছে গিয়ে কাগজটা দিতেই সে আমাকে একটা প্যাকেট বের করে দিল। দেখে মনে হলো চকোলেটের প্যাকেট। তারপর আমি সেটা নিয়ে আবারও বড় ভাইদের কাছে গেলাম। গিয়ে প্যাকেটটা তাদের দিতে যাব, এমন সময় এটা গিয়ে ওই আপুটাকে দিয়ে আয়। আপুটাকে চকলেট কেন দিব? তুই দেখি আসলেই মদন, আব্বে হালা মেয়েরা চকলেট পছন্দ করে, তাই তাকে দিতে বললাম। আর ওইটা আমার গার্লফ্রেন্ড। তাহলে তো আপনি দিলেই খুশি হবে। আরে ভাই, আমি এখানে আড্ডা দিচ্ছি, তাই যাইতে পারতেছি না। ও যাচ্ছি ভাই। আর তুই কিন্তু বেশি কথা বলিস। সরি ভাই। আমি মেয়েটার কাছে আসতেছি, দেখলাম ভালোই কয়েকজন মিলে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সামনে গিয়ে, আপু এই নিন চকলেট। কিসের চকলেট? আরে যার কাছে চেয়েছিলেন সেই পাঠিয়েছে। আরে আমি কারো কাছে চকলেট চাইনি। আর কোনো কথা না বলে প্যাকেটটা আপুটার হাতে দিয়ে চলে আসলাম ক্লাসরুমে। একটু পর রাকিব সহ প্রায় সকল স্টুডেন্টরাই ক্লাসে আসলো। রাকিব আর আমি একই সিটে বসেছি। নীল শোন, কেউ যদি কোনো প্যাকেটে কোনো মেয়েকে কিছু দিতে বলে তাহলে তুই সেটা দিবি না, ওকে? কেন রে? আরে এটা ইউনিভার্সিটির র্যাগ। ও, কিন্তু আমি তো সেটা একটা মেয়েকে একটা চকলেটের প্যাকেট দিয়েছি। কি? তাহলে? এমন সময় যে মেয়েটাকে চকলেটের প্যাকেটটা দিছি সেই মেয়েটা এসে আমাকে ক্লাসের সবার সামনে ঠাস ঠাস করে 2টা চড় মারল। আর আমি তো দাঁড়িয়ে গেলাম। আমি দাঁড়ানোর সাথে সাথেই সে আমার শার্টের কলার ধরে টানতে টানতে ক্লাসরুম থেকে বের করে নিয়ে আসলো। তারপর সে আমাকে মাঠের মাঝখানে নিয়ে আসলো। আমি তো কিছুই বুঝতেছি না যে কেন আমাকে এখানে নিয়ে আসা হলো। আর আমাকে এভাবে কলার ধরে টেনে নিয়ে আসার কারণে ভার্সিটির প্রায় সবাই ক্লাসের বাহিরে চলে আসলো। সবাই মাঠের চারপাশে ঘিরে দাঁড়ালো। আরে আপু, আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আর আমাকে কেনই বা মারলেন? কেন মরছি কুত্তার, তুই জানিস না? আরে জানলে কি আর জিজ্ঞেস করতাম নাকি? এই শালা লুচ্চা, আজকে তুই আমাকে কি দিয়েছিস? আরে কি দিছি মানে? আমি তো আপনাকে চকলেটের বক্স দিছি। তুই আমাকে চকলেট দিছিস তাই না? জি আপু। দেখ, মিথ্যা কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। আরে আমি কি মিথ্যা বললাম? সামান্য চকলেট দিছি বলে এইরকম করছেন? রাগ তুলবি না কিন্তু। আরে আজীব ব্যাপার তো, আপনি কেন আমাকে মারলেন? আর আপনি তো রেগেই আছেন, রাগ না করলে কি আমাকে মারতেন? এই তুই কিন্তু বেশি কথা বলছিস। জানিস আমি কে?
আর এত কথা না বলে বল তুই আমাকে কেন এসব জিনিস দিলি? আরে আমি কি দিছি? তার তুই বুঝতে পারছিস না কি দিছিস? আমি তো আপনাকে চকলেট দিছি। এমন সময় রাকিব বলে উঠল, আপু ও এই ভার্সিটিতে নতুন, তাই হয়তো না বুঝে। এই তুই কে? আর সর এখান থেকে, না হলে কিন্তু তোকেও আজকে বানাবো। মেয়েটার কথা শুনে রাকিব পিছিয়ে গেল। হঠাৎ করে আর একটা মেয়ে বলে উঠল, এই তিথু, এত কথা না বলে ওর পাতটা কেটে চলতো এখান থেকে। তার মানে প্রথমের মেয়েটার নাম তিথু। দেখ, আমি শেষবারের মতো বলছি, তুই কেন আমাকে এসব দিছিস? দেখেন, এক কথা আমার একদম ভালো লাগে না, বারবার একই কথা বলে যাচ্ছেন। কি দিছি আপনাকে দেখান তো। এই তোর মতো লুচ্চা বদমাইশ নাকি আমি যে এসব জিনিস সকলের সামনে দেখব? তাহলে দেখাতে পারবেন না তো কেন এখানে এনে আমাকে মারলেন? এই কুত্তার বাচ্চা, তুই কেন আমাকে এগুলো দিছিস? বলেই কালকে চকোলেটের প্যাকেটটা আমার মুখের উপর ছুঁড়ে মারল। কোনো কথা না বলে প্যাকেটটা হাতে তুলে নিলাম। তারপর প্যাকেটটা খুলতে লাগলাম। খুলে যা দেখলাম, তাতে তো আমার চোখ দুটো কপালে উঠে গেল। কারণ প্যাকেটটাতে ছিল কিছু ছোট ছোট কাপড়, যা এতটাই ছোট তা বলার বাহিরে। আর আমি তো এগুলোর নামই জানি না। পাঠক পাঠিকারা বুঝে নেন। এগুলো দেখে আমার কথা বলাই বন্ধ হয়ে গেল। এই কুত্তার, এখন কেন কথা বলছিস না কেন? আসলে তোর মতো খ্যাত ছেলেদের জন্য ভার্সিটির বদনাম হয়। আপু আমি আসলে এই এখন মনে পড়ছে কি দিছিস আমাকে? কুত্তার, দেখ এখন তোকে আমি কি হাল করি। বলে সে আমাকে তার জুতা খুলে মারতে শুরু করলো। প্রায় ৬-৭টা বাড়ি মারার পর আবারও বলতে শুরু করলো, এই তোমরা সবাই বলো, এর এখন কি করব? একজন বলল, আপু একে নাক্ষর দেওয়ান। আরেকজন, না না আপু, এই লুচ্চাকে আমাদের হাতে দেন, দেখেন আমরা কি করি। আপু আমি জানতাম না এটাতে কি আছে। চুপ কর কুত্তার, আসলে তোর জন্মের ঠিক নাই, সেই জন্য আমাকে এগুলা দিছিস। তোকে তো আমি আজকে উচিত শিক্ষা দিব। এমন সময় কালকের ছেলেগুলো আসলো যারা আমাকে এগুলো দিয়েছিল। তাদের মধ্যে একজন বলতে লাগলো, আপু কি করেছে এই খ্যাতটা? আমাকে কি সব বাজে জিনিস দিয়েছে আর এখন না স্বীকার করছে সে জানতো না এগুলো ছিল। আপু আমরা দেখছি একে, আপনি যান। তোর কি করবি একে? আর যা করার সবার সামনে কর, যাতে কেউ আর এমন কাজ না করতে পারে। আপু এই ছেলেগুলোই ওই প্যাকেটটা আপনাকে দিতে বলেছিল। এই বেটা লুচ্চা, আমরা তো তোকে আজকেই দেখলাম, আর আমরা কেন তিথু আবুকে এসব দিব? ছি, দেখছেন আপু, আমরা শাস্তি দিতে চেয়েছি বলে আমাদের নামে মিথ্যা বলছে। আপু সত্যি বলছি, এরাই আমাকে এগুলো আপনাকে দিতে বলেছে। এই দেখ, একদম মিথ্যা বলবি না। আর তোর মতো ছেলেদের দেখলেই বোঝা যায় যে তোরা এগুলাই করে বেড়াস। আপু একে বরং এগুলো পরিয়ে দেই। আরে না, অন্য কিছু কর। তখনই একটা মেয়ে বলে উঠল, এই তিতু, রোহান যা বলছে সেটাই কর, তাহলে উচিত শিক্ষা হবে। ছেলেটার নাম রোহান। ওকে, তাহলে তাই কর। আপু এটা করবেন না প্লিজ, আমার ভুল হয়ে গেছে, এমন আর কখনো হবে না। এই রকি, মিলন, এদিকে আয় তো। ধর বেটাকে, মেয়েদের অপমান করার শাস্তি ওকে দেখিয়ে দেই। এই কি করবি, তাড়াতাড়ি কর। আপু প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন, আপনার পায়ে পড়ি। গিয়ে সোজা তিথুর পা জড়িয়ে ধরলাম। এই এই ফকিন্নির বাচ্চা, সর এখান থেকে। ছাড় ছাড় বলছি আমার পা। এই ধরস না কেন একে? সাথে সাথে কয়েকটা ছেলে আমাকে ধরলো। প্লিজ আপু এবারের মতো মাফ করে দেন। তোর মতো লুচ্চাদের এমন করাই উচিত। আর তুই কাকে কি দিয়েছিস জানিস? আমি হলাম এখানকার এলাকার এমপির মেয়ে। করে দেন প্লিজ আপু, আর এমন হবে না।
তোকে আমি শাস্তি দিবই। তোর শাস্তি দেখে যেন কেউ আর আমার সাথে পাঙ্গা নিতে না আসে। রোহান, তুই দাঁড়িয়ে কেন? তোর কাজ কর। জি আপু। না। তারপর রোহান এসে আমাকে ছোট্ট ছোট্ট কাপড়গুলো পরাতে আসলো। আমি ঝটকা ঝটকি করতে লাগলাম। আমার ঝটকা ঝটকিতে রকি আর মিলন পড়ে গেল। বাহ, বাবুর গায়ে তো সেই রকমের শক্তি। এই তোরা সবাই ওকে ধর। কয়েকজন ছেলেকে আমাকে ধরতে বলল। সবাই এসে আমাকে ধরলো। এবার আর আমি নড়তে পারলাম না। তারপর রোহান এসে আমাকে পরিয়ে দিল। আমার এমন অবস্থা দেখে সবাই হেসে উঠল। তারপর সবাই চলে গেল। আমি মাঠের মধ্যে বসে রইলাম। আমি ভাবতে লাগলাম, ছেলেগুলোকে কত ভালো ভাবছিলাম, আর তারাই এমন হলো। এখানে আমি তিথুর কোনো দোষই দিব না, কারণ যে কোনো মেয়েকে এসব ছোট্ট কাপড় চোপড় দিলে তাদের রিয়েক্ট এমনই হবে। কিন্তু রোহানকে আমি ছাড়বো না। সময় হলে ওকে বুঝিয়ে দিব এই খ্যাতটার কি পাওয়ার। আজকে যদি তোরা আমার আসল পরিচয় জানতি, তাহলে তোরা আমার আশেপাশে আসার সাহস পাইতি না। বসে বসে এসব কথা ভাবছি, এমন সময় কোথা থেকে যেন রাকিব আসলো। নীল ভাই, তুই রাগ করিস না। আসলে তুই নতুন তো, তাই হয়তো কিছুই জানিস না। রে। আসলে রেহানারা যে প্যাকেটটা দিয়েছিল ওটার বাইরে চকলেটের কার্টুন দিয়ে প্যাকেট করা ছিল, কিন্তু ভিতরে ছিল অন্য কিছু। আর তিথু আপু আমাদের এক ব্যাচের বড়। বাদ দে সব, ক্লাস করবি না? না, আজকে আর ক্লাস করব না। আর এগুলো খোল। হুম। আর এই তিথুকে কেউ কিছু বললে বা করলে এমনই করে। আমি তো কিছুই করিনি। ওরা এসব করে কেউ তাকে কিছু বলে না। তুই যে কিসব বলছিস, তিথুকে কে বলবে? বললে ওর বাবা চলে আসবে। ওর বাবা এখানকার এমপি। ও আচ্ছা, চল বাসার দিকে যাই, আমারও ভালো লাগছে না। চলো তাহলে। চলে আসলাম বাসায়। বাসায় এসে সোজা চলে গেলাম বাথরুমে। বাথরুমে গিয়ে শাওয়ার নিলাম প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। আজকে আমাকে যে অপমান করলো, এর আগে আমি জীবনেও এতটা অপমানিত হইনি। রোহান, সময় হলেই আমি তোকে আমার আসল রূপটা দেখিয়ে দিব। তারপর আমি খেতে বসলাম। আজকে কেমন জানি খাইতে ভালো লাগছে না, তাই অল্প একটু খেয়েই রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে কলেজে ঘটে যাওয়া সব বিষয় ভুলে গেলাম। এখন বাসা থেকে বের হয়ে রাকিবকে ফোন দিলাম। তারপর গিয়ে কালকের ওই চায়ের দোকানে বসলো। একটু পর রাকিবও চলে আসলো। তারপর আমি বললাম, দোস্ত, আমার একটা কাজের বুয়া লাগবে। কেন রে, কি করবি? আরে রান্না করার জন্য। আচ্ছা, আমি দেখবো নি। এখন চায়ের অর্ডার দে। হুম। আচ্ছা, কালকে সকাল সকাল ভার্সিটিতে চলে আসিস। সকালে কেন? আরে কাল সকালে একটা কাজ আছে। ও আচ্ছা, আসবনি। পরের দিন সকালে চলে গেলাম ভার্সিটিতে। গিয়ে রাকিব আর একটা মেয়ে মাঠের মধ্যে বসে গল্প করছে। আমি তাদের কাছে যাওয়ার জন্য এগোতেই শুনতে পেলাম কে যেন বলছে, দোস্ত, কালকে মদন মোহন ফিট বাবুকে যা দিলি না, সেই হয়েছে। কথাটা শুনে আমি পিছনে ফিরে তাকালাম। দেখলাম তিথুরা বসে বসে আড্ডা দিচ্ছে, আর একটা মেয়ে এই কথাটা বলল। তুই যাই বলিস না কেন, মুরগিটা পেয়েছিলাম ভালোই। তোর কথায় যে আমরা ওরে দিয়ে এমন কাজ করলাম, সেটা কেউই বুঝতে পারেনি। আরে আমি তো সকলকে ভয় পাওয়ানোর জন্যই বাবুটাকে মার দিলাম, আর সে অপমান করলো। তুই এটা করলি কেন? এটা করার কারণ হলো কেউ যেন আমার সাথে পাঙ্গা না নেয়। আর খ্যাতটার অবস্থা দেখে সবাই যে রাগ আর ভয় পেয়েছে সেটা দেখেছিস তোরা? বলেই সবাই হাসা শুরু করলো। আর আমি আবারও হাঁটতে লাগলাম রাকিবদের কাছে আসার জন্য। আর ভাবতে লাগলাম, এটা তাহলে এই তিথু নামের মেয়েটার কাজ। আরে আমাকে সবার সামনে মারলেই পারতো, কিছুই বলতাম না। কিন্তু সে তার সম্মান বিলি করে দিয়ে সবাই সবার মাঝে ভয় সৃষ্টি করালো। ছি ছি ছি, এসব মেয়ে নামের কলঙ্ক। তারপর আমি রাকিবের কাছে চলে আসলাম। কি রে, কেমন আছিস? ভালো। তুই? ভালো আছি। আর এই মেয়েটাকে? ও হ্যাঁ, এটা হলো রুহি, আমার হবু বউ। বাহ, ভালো তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। তারপর গল্প করে ক্লাসে চলে আসলাম। আমাকে দেখে সবাই নানান ধরনের কথা বলতে লাগলো। আমি সেগুলো কানে না লাগিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। এইভাবে কেটে গেল প্রায় মাস 3-এর মতো। এই 3 মাসে তিথু আমাকে মোট 6 বার মেরেছে। এটা সেটা কারণ নিয়ে।
আমি কিছু বলিনি, মুখ বুঝে সব সয়ে গেছি। তিতুর সাথে রোহানও মেরেছে, কিছুই বলিনি। আর এর মধ্যে আমার একটা নাম ভার্সিটিতে ছাড়িয়ে ফেলেছে তিতুরা সহ কিছু স্টুডেন্টরা। নামটা হলো মিস্টার মদন বাবু। আজকে সকালে ভার্সিটিতে এসে আমি গিয়ে বসলাম একটা গাছের নিচে। বসে বসে ফোনটা বের করে এফবি চালাতে লাগলাম। একটু পর রাকিবও চলে আসলো। আমাকে বলতে লাগলো, কি রে, কখন চলে আসলি ভার্সিটিতে? এই যে একটু আগে আসলাম। দোস্ত, আজকে মনে হয় ক্লাস করতে পারবো না রে। কেন, কি হয়েছে? কোনো সমস্যা নাকি? আরে ভাই তাই না, আজকে রুহিকে নিয়ে একটু বাইরে যেতে হবে। ও, তা কোনো কাজে যাবে নাকি ঘুরতে? আরে ওরে একটা শাড়ি কিনে দিতে বলছ না, তাই সেটা কিনতে যাব। ও, তুই আমাদের সাথে যাবি? আরে না, আমি ক্লাস করব। বসে বসে আমরা গল্প করছি, এমন সময় রুহি আসলো কান্না করতে করতে। এটা দেখে রাকিব বলতে লাগলো, এই রুহি, তুমি কাঁদতেছো কেন? তোমাদের ভার্সিটির ছেলেমেয়েগুলো এত খারাপ কেন? কেন, কি হয়েছে বলো তো? আমি আসতেছি এমন সময় গেটের ওখানে কিছু ছেলে আমাকে দেখে আজে বাজে কথা বলতে লাগলো। আমি গিয়ে তাদের মধ্যে একটা ছেলেকে চড় মারি। তারপর কি হলো বলো? তখনই এমপির মেয়ে এসে আমাকে চড় মারলো। ও আচ্ছা, বাদ দাও। বাদ দিবে মানে? রুহি, তারপর কি হলো? আর এমপির মেয়ে আছে মানে? রোহানের কাজ এটা। আমি এখানে চলে আসলাম। তিতু তোমাকে কেন মারলো? জানি না। রাকিব, এখনো চুপ থাকবি? তো কি করব, ওদের ক্ষমতা আছে। ওদের কিছু বললে আমাদের মেরেও ফেলতে পারে। ক্ষমতা কত আছে তা আজকে আমিও দেখব। তুই কি আমার সাথে যাবি? আরে মাথা ঠান্ডা কর। বুঝছি। আর রুহি, চলো আমার সাথে। আরে ও কোথায় যাবে? তুই চুপ করে থাক, কোনো কথা বললে আজকে তোকে যে কি করব। রুহিকে সাথে নিয়ে চলে আসলাম তিতুদের কাছে। দেখলাম ওরা বাইকে বসে বসে আড্ডা দিচ্ছে। আমাদের পিছু পিছু রাকিবও চলে এসেছে। আমি রুহিকে বললাম, রুহি, পায়ের জুতা খুলে গিয়ে যে বাজে কথা বলেছে তাদেরকে মারো। আমি যাব। কি হলো, যাচ্ছ না কেন? যাচ্ছি। রুহি গিয়ে রোহান আর রকিকে মারতে শুরু করলো। মাত্র 1 মিনিটে দুজনকে প্রায় 15-16টা বাড়ি মারলো। রোহানকে মারতে দেখে তিথু আর ওর কিছু বান্ধবী আসতেছে রুহিকে মারার জন্য। আমি রুহিকে আমার কাছে ডাক দিলাম, রুহি, আমার কাছে এসো তাড়াতাড়ি। আমার ডাকে তিথুরা আসার আগে রুহি আমার কাছে আসলো। তার পিছনে পিছনে ওরাও আসলো। এসে তিথু যেই রুহিকে মারতে যাবে, এমন সময় আমি তিথুকে গায়ের সব জোর দিয়ে একটা চড় মারলাম। পুরা ভার্সিটিতে একটা সারা শব্দ নাই, সবাই চুপ হয়ে আছে। আমি তিথুকে যে চড়টা মেরেছি তার শব্দ শুনেই চুপ হয়েছে। তিথুদের আড্ডায় চারপাশে সবাই এসে ভিড় জমালো। এমন সময় তিথু বলে উঠল, তোর এত বড় সাহস আমাকে মারিস? দাঁড়া, আজকে তোকে জমের বাড়ি পাঠাবো। এই রোহান, রাহি আর রুমেলকে ডেকে পাঠা। আজকে এই কুত্তার কিমা বানাবো। এই কথাটা বলার সাথে সাথেই দিলাম আর একটা চড়। তুই দাঁড়া, ওরা আসা পর্যন্ত। জীবনটা বেদনা, আমি কোথাও যাব না। আমি, রাকিব আর রুহি বসে আছি ক্যাম্পাসের ঘাসের উপর। এদিকে রাকিব বারবার বলতেছে, নীল, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা, এখানে থাকলে ওরা তোকে মেরে দিবে। কিন্তু আমি ওর কথা শুনতেছি না। তিতু নিজে একটা মেয়ে হয়ে কেমন করে সে একটা ছেলের অন্যায় সহ্য করবে? কেন সে রুহিকে মারলো? আর রোহানকে মারা উচিত ছিল। রোহানকে মারা উচিত ছিল। সেদিন আমি তো জানতামও না প্যাকেটটাতে কি ছিল। সে আমাকে কত মারলো প্লাস অপমান করলো। চাইলেই আমিও সেদিন ওদেরকে মারতে পারতাম, কিন্তু আমি মারিনি। এরপর তারা আমাকে আবারও মেরেছে প্লাস অপমান করেছে। তারপরও আমি তাকে কোনো কিছু বলি নাই। কিন্তু আজকে সে একটা মেয়ে হয়ে কেমন ছেলেদের বাজে কথাতে সাপোর্ট দেয়? মিনিট 10 পরে প্রায় 2 জিপ আর 25-30টা বাইক আসলো। তার মানে রুমেল আর রাহি চলে আসছে। আর আসবেই না কেন, তিথুর বাবা যে এমপি, তাই ওর ডাকেই চলে এসেছে। আমি রাকিবকে বললাম, আচ্ছা রাহি আর রুমেল একসাথে আসলো কেন? ওদের না ঝগড়া? তিথু ডেকেছে বলে একসাথে এসেছে। কেন? আরে তারা যদি না আসতো, তিথু আবুর বাবা ওদের উধাও করে দিত, কুচি কুচি করে কাটবে তিথু আবুর কথা না শুনলে। ও, একটু পর রুমেল আর রাহি আসলো তিথুর কাছে। ওদের আশা দেখে তিথু বলতে লাগলো, এই রুমেল, এই কুত্তার হাড় ভেঙে দিবি। কেন রে, এই খ্যাত আবার তোর কি এমন ক্ষতি করলো? ওর কত বড় সাহস আমাকে মারে!
এই তিথু জামান, ওর গায়ে হাত তুলে আজকে ওর হাতটাই কেটে দিব। আপু, আমি কি করব একটু বলে দিবেন? তুই কি করবি মানে? তুই তাই কর যা রুমেল করবে। ওকে আপু। তারপর রুমেল আর রোহান আসলো আমার কাছে। রুমেল ভাই, আপনার সাথে আমার কোনো কিছু হয় নাই, সো আমার গায়ে হাত তুললে পস্তাতে হবে। এই শালা ক্ষেতের বাচ্চা, তোর গায়ে হাত তুললেই তুই কি করবি? সেটা তখনই দেখতে পারবেন। রুমেল ভাই, এত কিসের কথা? আগে কয়েকটা বসিয়ে দেন। রোহান, তুমি বেশি কথা বলিও না, তোমাকে কিন্তু আমি মারার সুযোগ খুঁজতেছি। তোর মতো খ্যাত মারবে এই রোহানকে। রুমেল ভাই, মারেন তো। রুমেল দাঁড়া, বলেই আমাকে মারতে আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে গেলাম। রাকিব তো বারবার বলতেছে নীল সরি বল, সরি বল। রুমেল এসে আমার কলার ধরে একটা চড় মারল। আমি আর কোনো কথা না বলে আমার হাতটা মুঠো করে পায়ের একটা রানের উপর দিলাম একটা খুশি। আর রুমেল তো আহ বলেই পাটা উঁচু করলো। রুমেলকে মারা দেখে ওর সাথে থাকা ছেলে পেলে আর রাহিও আসলো। আমি প্রথমের 5-6 জনকে মারলাম। তারপর কে যে আমি পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মারলো, আমি পড়ে গেলাম। তারপর রুমে এসে আমার পেটে লাথি দিতে যাবে এমন সময় সব আমি উঠে বসে আবার অন্য পায়ে দিলাম আর একটা খুশি। আর সাথে সাথে সে পড়ে গিয়ে কাতরাতে থাকে। পিছনে ফিরে দেখি তিথু আমার পিঠে হকি স্টিক দিয়ে বাড়ি মেরেছিল। আমাকে উঠতে দেখে সে হকি স্টিকটা ফেলে দিল। আমি ওটা তুলে নিলাম। তারপর সবাইকে দিলাম কয়েকটা বাড়ি। সব কটা চলে গেল। শুধু রোহান, তিথু সহ ওর বান্ধবী আর রুমেল ও রাহি ছাড়া সবাই চলে গেল। রোহানকেও দিয়েছি কয়েকটা। রাহি আর রুমেল চলে গেল তিথুর সাথে। ও কথা বলল না। যাওয়ার আগে বলে গেল যে আমাকে পরে সাইজ করবে। সেদিকে খেয়াল না করে রোহানকে ডাক দিলাম, সাথে তিথুকেও। তিথু আপু, আমি এখানে ঝগড়া করতে আসিনি, বুঝলেন? তাহলে তাই কেন ওই মেয়েকে কেন দিয়ে রোহানকে মার খাওয়ালি? আগে আপনি বলেন যে তখন আপনি কেন রুহিকে মেরেছেন? ওই রুহি কেন রোহানকে মারলো তাই মেরেছি। আপু, আপনি কি জানেন রোহানকে কেন সে মেরেছে? না তো। তাহলে কেন মারছিস তুই? আর তোর বন্ধু রোহান ওকে টিচ করেছে, তাই ওকে মেরেছে। আর তুই তো একটা মেয়ে, তোকে কেউ টিচ করলে কি করতি বল? কি হলো, চুপ করে আছিস কেন? সরি রুহি। ওকে আপু। আপু, আমি আসলে মেয়েদের অসম্মান সহ্য করতে পারি না। আপনি বলেন, আপনি আমাকে কত অপমান, কত মেরেছেন, আমি কি কিছু বলেছি? না। আজকেও আমাকে অপমান বা মারলে কিছু বলতাম না, কিন্তু রুহিকে টিচ করার জন্য এত কিছু হয়েছে। তিতু কোনো কথা না বলে গিয়ে রোহানকে কষে কষে 2টা চড় মারল। আজকে থেকে রোহান তুই আর এই ভার্সিটিতে আসবি না, আসলে তোর পা কেটে দিব। আপু, আমাকে মাফ করে দেন। সেদিন তোর বুদ্ধি শুনেই আমি ওই দিনের বাজে কাজ সহ আরও আগে অমন বাজে কাজ করেছি। আপু, আমাকে মাফ করে দেন প্লিজ। পারলে ভালো হয়ে যান আপু। তোকে আমি দেখে নেব রে খেজুরের বাচ্চা। বাসার ঠিকানা নিয়ে যা। তোমার নাম কি? নীল মেহরাজ। নীল, আমি সরি এতদিন তোমার সাথে যা করেছি তার জন্য। থাক আপু, আর সরি বলতে হবে না। আজকে থেকে আমি ভালো হয়ে যাব। এতদিন বাবার ক্ষমতা দেখিয়ে সব করেছি, আর কোনো খারাপ কাজ করব না। আচ্ছা আপু, আর যদি কোনো দোষ করে থাকি এখনই মেরে রাগ মিটান। সরি আগের সব কিছুর জন্য। আজকে থেকে এই ভার্সিটিতে আর না কোনো র্যাগিং, মারামারি চলবে না। ওকে আপু, বলে চলে আসলাম আমি, রাকিব আর রুহি। এদিকে তিথু বলছে, যাক, এতদিনে একটা ছেলে পেলাম যে কিনা মেয়েদেরকে এত সম্মান করে। তাকে কত অপমান করেছি, মেরেছি, তখনও কিছু বলেনি। আর একটা মেয়েকে টিচ করেছে বলে আমাকেও মেরেছে। ছেলেটার সাহস আছে বলতে হয়। বিয়ে করলে একেই করব, যে আমাকে ভয় পাবে না। আমি বাসায় চলে আসলাম। আজকাল ক্লাস করলাম না। রুহি আর রাকিব কই জানি গেল, মনে নাই। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে শুয়ে ভাবছি, তিথু মেয়েটা দেখতে খুব সুন্দর, কিন্তু সে এত বান্দরের হাড্ডি হলো কি করে? বাপের টাকা আর ক্ষমতা থাকলে বুঝি মেয়েরা এমনই হয়। কিন্তু আজকে আমার মাইর দেখে মনে হয় ভয় পাইছে। সে তো জানে না যে এমন পোলাপানগো মতো আর 2 গুণকে মারতে আমার বেশি সময় লাগে না। আমার আসল পরিচয় তো আর আপনারা জানেন না। জানলে আর পরের দিন ভার্সিটিতে গেলাম। গিয়ে মাঠের কোণে থাকা বকুল গাছের তলায় বসলাম। আজকে একাই বসে আছি। রাকিব আজকে ভার্সিটিতে আসবে না। আর ভার্সিটিতে রাকিব ছাড়া আমার আরও কোনো বন্ধু নেই। ইচ্ছে ছিল
কিছু বন্ধু বানাবো, কিন্তু তা আর হয়নি। কেউ কথাই বলে না আমার সাথে, কারণ আমি যে খ্যাত আর আমার টাকা পয়সা নাই, তাই কেউ কথা বলে না। বসে বসে এসব ভাবছি, এমন সময় কে যেন বলে উঠলো। কি খবর? আমি ওই পাশে তাকিয়ে দেখলাম তিথু দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এই তো ভালো খবর। আর আপনার? ভালো। তা একা একা বসে কেন? তো কি করব? তোমার সাথে যে একজন থাকতো সে কই? রাকিবের কথা বলছেন? হুম। রাকিব আজকে আসবে না, কি জানি কাজ আছে। ও, আর কোনো ফ্রেন্ড নেই তোমার? না তো, কি মনে করে আজকে এখানে আসলেন? এমনি আসলাম আর কি। নাকি আজকে আপনার ফ্রেন্ডরাও আসেনি? না, আসলে আমি তোমার কাছেই আসলাম। কেন, আমি আপনার আবার কি করেছি? আসলে আমি সরি। সরি কিসের জন্য? আগের সব কিছুর জন্য, তোমাকে মারা, অপমানিত করা, বিশেষ করে সেই সব পড়ানোর জন্য। আরে সরি বলার দরকার নেই, আমি সব ভুলে গেছি। হুম। আমিও সরি কালকে মারার জন্য। আসলে আমি মেয়েদের টিচ করা সহ্য করতে পারি না। বাদ দাও, আমার ফ্রেন্ড হবা? না, আপনি আমার বড়। তাতে কি, শুধু বন্ধুই তো হতে বলেছি। ও, বুঝতে পারছি, আমাকে এখনো ক্ষমা করতে পারোনি। আরে না, সেটা না। তাহলে কি? আমি দেখতে খ্যাত, হয়তো আমার সাথে মিশলে আপনার আগে বন্ধুরা আপনার সাথে নাও মিশতে পারে। আরে সেটা আমি দেখে নিব। ওকে, তাহলে ঠিক আছে। ওকে, চলো আমার সব বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। ওকে। তারপর সে সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবগুলো ক্লাস করে চলে আসলাম বাসায়। খুব ভালো লাগছে আজকে, কারণ আজকে আমি অনেকগুলো ফ্রেন্ড পাইলাম। তবে ভাবছি তিথু এত সহজে কেমনে ভালো হলো। রাকিব যা যা বলছিল তা থেকে মনে হচ্ছে যে তিথু তো এত তাড়াতাড়ি শুধরাবার নয়। তাহলে কি কোনো কারণ আছে নাকি? আরে না, মনে হয় ভালোই হয়েছে। না হলে কালকে তো আর রোহানকে চর মারতো না, আর তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিত না। গিটারটা হাতে নিয়ে এসব ভাবছি, এমন সময় ফোনটা কেঁপে উঠল। আমি হাতে নিয়ে দেখি তিতু ফোন দিয়েছে। আসার সময় আমার ফোন নিয়ে তার নাম্বার সেভ করে দিয়েছে, আর আমার নাম্বারটা নিয়েছে। বলেন। কি করো এখন? এই তো শুয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছি। আর আপনি কি করছেন? আমি ভাবছি। ও, তা কি ভাবছেন? তুমি আসলে আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে সত্যি ক্ষমা করে দিয়েছি। মাফ না করলে কি বন্ধু হতাম নাকি? যদি মাফ করে বন্ধুই হতা তাহলে আপনি করে বলতা না। আরে আপনি আমার বড়। তাতে কি হয়েছে? আমরা তো বন্ধু, তাই না? হুম। আমাকে তুমি করে বলবা, ওকে? ওকে। আরে কালকে ভার্সিটিতে আসার আগে আমাকে ফোন দিবে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিয়ে একটা ছোট্ট ঘুম দিলাম। এদিকে তিতু ভাবছে যে মদন কুমার মিস্টার নীল মেহরাজ তোমাকে অপমান করতে করতে কখন যে আমি ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। তুমি হয়তো ভাবছো আমার মতো একটা গুন্ডি মেয়ে কেন এত তাড়াতাড়ি ভালো হয়ে গেল। তুমি হয়তো জানো না যে আমি কেন এমন গুন্ডামি করে বেড়াই। আসলে আমি যে মেয়েদের যারা টিজ না, ইফটিজিং করে, তাদের শিক্ষা দেওয়ার জন্যই গুন্ডামি করি, তা হয়তো তুমি জানো না। আর তুমি এটাও জানো না যে রোহানের কথায় এসে আমি সেদিন থেকে তোমাকে অপমান আর মেরেছি। আগে যা করেছি করছি, এখন তোমাকে ভালোবেসে মদন থেকে একটুখানি স্মার্ট বানাবো। এদিকে আমি বিকেলে ঘুম থেকে উঠে রাকিবের কাছে ফোন দিলাম। সে আমাকে তাদের বাসায় যেতে বলল। আমি এর আগে কখনো রাকিবের বাসাতে যাইনি, তাই রাকিবকে তার বাসার ঠিকানা নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে থাকতে বলে আমি বাসা থেকে বের হলাম রাকিবের বাসায় যাওয়ার জন্য। প্রায় মিনিট 20 মতো লাগলো রাকিবের বাসায় আসতে। তারপর রাকিব আমাকে ওর বাসার ভিতরে নিয়ে গেল। রাতে রাকিবের বাসায় থেকে খেয়ে আসলাম। রাকিবের বাবা মা আজকে আমাকে দেখতে চাইছিল, তাই রাকিব আসতে বলছিল। পরের দিন সকালে উঠে না খেয়ে ভার্সিটিতে চলে গেলাম। আসার সময় রাকিবকেও আসতে বললাম। তারপর আমি গিয়ে আবার কালকের বকুল গাছের তলায় বসলাম। একটু পর রাকিবও চলে আসলো। তারপর দুজনে মিলে চলে গেলাম ক্যান্টিনে। হালকা খেয়ে ক্লাসের দিকে আসতে যাব, এমনই সময় তিথু ডাক দিল। আমি এগুতে লাগলাম তিথুর দিকে, আর রাকিবের দিকে চেয়ে দেখি সে ভয় পেয়েছে। তিথু বলো। কখন আসছো? এই তো একটু আগেই। আমাকে যে ফোন দিতে বলেছিলাম ভার্সিটি আসার আগে? মনে ছিল না তো। ও, আর ওর সাথে পরিচয় করে দিবে না? ও হ্যাঁ, রাকিবের নাম তো জানিসই। তিথু আর ওর বন্ধুরা আমার নতুন বন্ধু, পরিচিত হয়নি।
তারপর সবাই রাকিবের সাথে পরিচয় হয়ে নিল। দিনগুলো কেটে যাচ্ছে ভালোভাবেই, পড়াশোনা, আড্ডা, তিতুর সাথে ঘোরাঘুরি করে ভালোই যাচ্ছে দিনকাল। সব মিলিয়ে ভালোই যাচ্ছে। এখন তিতু আমার উপর কেমন যেন অধিকার খাটাচ্ছে। আমিও কেমন যেন তিতুর প্রতি দুর্বল হয়ে পড়েছি। মাঝে মাঝে মনে হয় আমি তিতুকে ভালোবেসে ফেলছি। আগের মতো আর কেউ অপমান করে না। এখনো আমি সেই খ্যাতের মতো করেই ভার্সিটিতে যাই। প্রতিদিনের মতো আজকেও ভার্সিটিতে আসলাম, কিন্তু একটু দেরি করে। আমি যে ভার্সিটির গেট দিয়ে ঢুকতে যাব, এমন সময় দেখলাম ভার্সিটির সবাই মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি তাড়াতাড়ি করে সেখানে গেলাম। গিয়ে দেখি কতগুলো ছেলে মিলে তিতুকে মারতেছে। আমি গিয়ে সামনে দাঁড়াতে একটা ছেলে তিতুকে জোরে একটা চড় মারে, আর সে আমার পায়ের সামনে এসে পড়ে যায়। আর সেই ছেলেটা বলে, এখনো সময় আছে, বল যে এই ভার্সিটিতে ড্রাগসের ব্যবসা তুই করবি, না হলে তোকে কিন্তু মেরেই ফেলবো। আমি মারা গেলেও করব না এমন বাজে কাজ। তাহলে তুই করবি না এমন কাজ? না, করব না। আর তুই জানিস আমি কার মেয়ে? আরে তোর বাপ আমার পায়ের নিচে থাকে, বুঝলি? আমি তোর বাপকে এমপি বানাইছি। তোর যা করার কর, আমি মরে গেলেও এমন খারাপ কাজ করব না। ওকে, তাহলে মর। বলেই ছেলেটা তিতুকে মারতে আসতে লাগলো। আমিও বুঝে গেছি তিতু ভালো হয়ে গেছে, তাই আমি বলে উঠলাম, আরে বড় ভাই, তিতুকে মারার এত তাড়া কেন? একটু কথা বলি আগে। এই, কে বললো এই কথা? সামনে আয়। ওকে, আসতেছি বলেই সবার সামনে গেলাম। তোর মতো একটা মদনের সাথে কথা বলবো আমি? ভাবলি কেমন করে? ভাই, মদনের সাথে কথা না বললে যে সমাধান হবে না। ভাই, আপনার নাম কি? তুই কে বে? জি, আমি এই ভার্সিটির ছাত্র। আর আপনি কে বড় ভাই? আর ড্রাগদের ব্যবসা কেন তিতুকে দিয়ে করতে যাচ্ছেন? এই, তুই শর্ত বিরক্ত করিস না। তুই জানিস আমরা কার লোক? ভাই, আপনি কার লোক? আমরা জিএস গ্রুপের লোক। কখনো নাম শুনছিস? তাকে তো সবাই চিনে। যাই হোক, এই ভার্সিটিতে কোনো ড্রাগসের ব্যবসা হবে না, চলে যান এখান থেকে। তুই এত পেশাল পারছিস? কে বে তুই? একটু দাঁড়ান ভাই, একটু কথা বলে নেই। তাড়াতাড়ি বল। নীল, তুমি এখান থেকে চলে যাও, ওরা খুব খারাপ। তিতু, তুমি কেমন করে ভাবলে যে আমি তোমাকে এমন বিপদের হাতে ছেড়ে যাব? তুমি চলে যাও, ওরা তোমাকে মেরে ফেলবে। চুপ করো তুমি। তোদের কথা বলা শেষ হলো? ভাই, আপনি কালকে আসেন, আমি তিতুকে রাজি করাবো যা আপনারা বলবেন। কি বলছো তুমি এটা? সত্যি তুই রাজি করবি? আপনি কালকে আসবেন, ওকে? ওকে। তারপর তারা চলে গেল। আমি তিতুকে নিয়ে ভার্সিটিতে থেকে বের হয়ে হাসপাতালে চলে আসলাম। তিতু হাতে পায়ে ফেটে গেছে, তার জন্য আমি তিতুকে কালকে ভার্সিটিতে আসার জন্য বললাম। তুমি কেন বললে যে আমি কালকে থেকে ভার্সিটিতে ড্রাগস বিক্রি করব? তুমি চুপচাপ কালকে ভার্সিটিতে চলে আসবা, কালকে আসলেই খেলা দেখতে পাবা। আমি আর কোনো কথা না বলে চলে আসলাম বাসায়। বাসায় এসে খেয়ে শুয়ে শুয়ে ভাবছি, জিএস, এইবার তুই শেষ। ও হ্যাঁ, জিএস এর পুরো নাম হলো গ্যাংস্টার। আমি শুয়ে একটা ফোন দিলাম, কালকে এখন খেলা হবে। পরের দিন আমি একটু দেরি করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম। সকালে আমাকে রাকিব আর তিতু ফোন দিয়েছিল, আমি ওদের ভার্সিটিতে আসতে বললাম। আজকে আমি R15V3 এর একটা বাইক নিয়ে আসলাম। আর পোশাক তো চেঞ্জ করেছি, এটা বলতে হবে না। চোখে তো একটা সানগ্লাস তো আছেই। একটু আমার আসল রূপে চলে আসলাম ভার্সিটিতে। আজকে ঘাড়ি ব্যাগের জায়গায় রয়েছে গিটার। গেট দিয়ে ভার্সিটিতে ঢুকলাম। কালকের মতো আজকেও সবাই ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে। দেখলাম তিতু একা একপাশে দাঁড়িয়ে আছে, আর কালকে ছেলেগুলো জিএস তাদের গাড়ির পাশে চেয়ারে বসে আছে, মনে হয় আমার অপেক্ষা করছে। আমি বাইক নিয়ে গিয়ে তিতুর পাশে দাঁড়ালাম। এমন সময় কালকের ছেলেটা বলে উঠল, এই, তুই এইখানে না, সাইডে দাঁড়া। ভাই, আমি তো তিতুর পাশে দাঁড়াবো। কথাটা বলতেই সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। এটা দেখার জন্য যে কার এত বড় সাহস যে জিএসএর গ্রুপের লোকজনদের মুখের উপর কথা বলে। আমি এটা দেখে চোখের সানগ্লাস করে ফেললাম। আমাকে দেখে তো সবাই অবাক, বিশেষ করে তিতু। কালকের ছেলেটা বলে উঠল, কিরে, কালকে তো ছিলি মদন কুমার খ্যাত, আজকে আবার নায়কের মতো কেমনে হলি? এতদিন ছিলাম ছদ্মবেশে, আর আজকে আমি আমার আসল বেশে এসেছি। ছেলেটার সাথেই একজন বলে উঠল, তাই এত কথা না বলে আসল কাজটা সেরে নিন। ঠিক বলেছিস। এই তিতু, তুই এবার তো রাজি হয়েছিস আমাদের কথা মতো কাজ করতে? কালকে বললাম না যে মরে গেলেও রাজি হব না? কিরে খ্যাত, ও তো রাজি হচ্ছে না। আমরা অলরেডি সব ভার্সিটিতেই ড্রাগসের ব্যবসা চালু করেছি। তিতু রাজি হলেও আমি করতে দিব না, আর তোদের সব ব্যবসা
আমি লাটে তুলে দিব। কি, তুই এত বড় কথা বলিস? তোর এত বড় সাহস, তুই আমার সাথে মিথ্যা বলিস আর হুমকি দেস? বলেছি, এখন কি করবি রে? দাঁড়া, দেখাচ্ছি। বলেই ছেলেটা তার কিছু লোকজন পাঠালো আমাকে মারার জন্য। এদিকে আমার লোকজন চারিদিক দিয়ে ঘিরে রেখেছিল জিএস গ্রুপকে। যেই আমাকে মারতে আসবে তখন আমি পকেট থেকে আমার প্রিয় বার্মিজটা বের করে আস্তে আস্তে এগোতে লাগলাম। ওরাও আসতে লাগলো আমার কাছে এসে। যেই একজন আমাকে মারার জন্য হাত উঠাতে যাবে এমন সময় আমি তার হাতের তালুতে একটা পোস্ট মেরে দিলাম। সাথে সাথে ছেলেটা চিৎকার দিয়ে জায়গায় বসে পড়ল। এরপর আরও কয়েকজন লোক আসলো আমাকে মারতে। তারা আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে। সবার হাতে রয়েছে রামদা, হকি স্টিক, ব্যাট ইত্যাদি, আর আমার হাতে মাত্র একটা বার্মি। আমি জোরে বললাম, আমার মেশিনটা নিয়ে আয় তোরে। কথাটা বলার সাথে সাথে ভিড়ের মধ্যে থেকে একজন ছেলে বের হয়ে আসলো, যাকে দেখে জিএস গ্রুপের লোকগুলো জায়গায় দাঁড়িয়ে গেল। এর কারণ হলো আমার পিছন থেকে এমকে গ্রুপের ডান হাত রাসেল বের হয়ে আসলো। আর এই এমকে গ্রুপ হলো মাফিয়া কিংয়ের গ্রুপ। এই গ্রুপটা বাংলাদেশের পাওয়ারফুল গ্রুপ। রাসেল এসে আমাকে বলতে লাগলো, ভাই আপনি ঠিক আছেন তো? আর এই নিন আপনার মেশিন। বলেই রাসেল আমাকে আমার শর্ট গানটা দিল, যাতে সুন্দর করে আঁকা আছে এমকে। এটা আমার সবচেয়ে প্রিয় একটা গান, যেটা আমি সবসময় ব্যবহার করি। ঠিক আছে রে ভাই এই শুয়োরের বাচ্চা নিশানের কি করব? তোর যা মনে হয় তাই কর। ওর কত বড় সাহস, ও আমার কলিজা তিথুর উপর হাত দিয়েছে। আমি কথাটা বলেই পাশে তাকিয়ে দেখি তিথু কেমন বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তিথু চলো আমার সাথে ওই দিকে। কে আপনি সেটা আগে বলেন। আগে ওই দিকে চলো। আর রাসেল, আশেপাশে আমাদের কোনো আড্ডা দেওয়ার স্থান আছে কি? ভাই। ব্যাটাগুলো সব কটাকে ওখানে নিয়ে রাখ, আর আমি রাতে এসে ওর সাথে কথা বলবো। ওকে ভাই। তারপর আমি তিথুকে নিয়ে চলে গেলাম আমার প্রিয় বকুল গাছ তলায়। তারপর তিথু বলা শুরু করলো, কে আপনি? আর রাসেল ভাইয়ের মতো এত বড় একজন আপনাকে ভাই বলে সম্বোধনা দিল কেন? আরে আপনি আপনি করছো কেন? আগে যেমন তুমি করে বলতে, এখন তাই করে বলবে। আগে বলেন আপনি কে? ওকে বলছি। তুমি কি কখনো এমকে এর নাম শুনেছো, যাকে মাফিয়া কিং বলে? এটা তো সবাই জানে। আর সেই গ্রুপের লিডার তো মনে হয় দুবাইয়ে থাকে। আমি হলাম মাফিয়া কিং এর লিডার। কি? হুম। আগে বলেননি কেন? আর আপনাকে আমি কত অপমান করেছি, মেরেছি, তখন কিছু বলেননি কেন? আসলে আমি এই গ্যাংকে ধরার জন্যই এই ভার্সিটিতে এসেছি। আর আমি তোমাকে কিছু করিনি, যার কারণ হলো তুমি রোহানের বাসায় এসে আমাকে অপমান করেছো, মেরেছো, তাই কিছু বলিনি। আর এখনো আমাকে আপনি আপনি করে বলছো কেন? তুমি কিভাবে জানলে যে তারা এই ভার্সিটিতে আসবে? তারা শুধু এই ভার্সিটিতেই নয়, এই শহরের প্রায় সব ভার্সিটিতে এই ড্রাগসের ব্যবসা করায়। এটাই ছিল ওদের লাস্ট টার্গেট। ও, একটা কথা বলার ছিল। কি কথা? আমি না তোমাকে ভালোবাসি। তো আমি কি করব? কি করব মানে? কি করব বলো? আমাকে ভালোবাসবে? বাঁচতে পারি, 2 শর্তে। কি শর্ত বলো? আমাকে কখনো ভয় দেখানো বা মারা যাবে না। ওকে, আর একটা? আর একটা হলো এই ভার্সিটিতে কখনো আমার উপর কোনো কথা বলা যাবে না। ডান। এখন প্রপোজ করো। আই লাভ ইউ। আই হেট ইউ। এটা কেন বললে? এটা কোনো প্রপোজ হলো নাকি যে ভালো মতো অ্যানসার দিব? ওকে, আবার ট্রাই করি। তারপর গাছে থেকে ছোট একটা বকুল ফুল সহ ফুলের ডাল ভাঙলাম। এরপর তিতোর সামনে হাঁটু গেড়ে বসে ফুলের ডালটা এগিয়ে দিয়ে বলতে লাগলাম, জানি না তোমাকে কতটা ভালোবাসি, জানি না তোমার পাশে কতদিন বেঁচে থাকতে পারবো। শুধু এটুকুই জানি যে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে নিজের সর্বোচ্চ দিয়ে ভালোবাসবো। তুমি হবে কি আমার পথ চলার সাথী, যে পথে থাকবে শুধুই ভালোবাসা আর ভালোবাসা? তবে কি আমার নিরির আম্মু কখনো কাউকে প্রপোজ করেনি, তাই ভালোভাবে বলতে পারলাম না। বলেই আমি চুপ করে রইলাম। এদিকে তিতু ভাবছে, মাফিয়া হলে কি হবে, এ তো পুরাই রোমান্টিক তার ডিব্বা। কি সুন্দর করে প্রপোজ করলো, মনে হয় এর আগেও আরো কাউকে প্রপোজ করেছে। এর আগে কতজনকে প্রপোজ করছো? কাউকে করিনি তো। কেন? তাহলে এত সুন্দর করে প্রপোজ করলে কেমনে? জানি না। আর ফুল নিয়ে কি আমাকে তুলবা, নাকি এমনি হাঁটু গেড়ে বসে থাকবো? ও সরি, ওঠো। কখনো কোনো মেয়ের দিকে তাকাবা না, ওকে? তাকাবো, কিন্তু বোন আর মায়ের দৃষ্টিতে। তাহলে তাকাবা, ওকে? ওকে, আরেকটা কাজ করে দিবা এখন তুমি। কি কাজ? আজকে যা হলো ভার্সিটিতে, আমি যা হলো সবাইকে বলে তা দিচ্ছি, যেন এই ভার্সিটির বাইরে কেউ জানবে না। এখন একটু হাসি দাও তো।
তারপর আমি আর তিথু আবারও মাঠে চলে আসলাম। সবাই যার যার ক্লাসে যাচ্ছে। একটু আগেই রাসেল জিএস গ্রুপের সকলকে নতুন আড্ডায় নিয়ে গেল। তিথু সকলকে বলে দিল যে আজকে ভার্সিটিতে যা হলো তা যেন বাহিরে না যায়, আর যদি যাই তাহলে সব কটাকে গাছে ঝুলিয়ে এমন মার মারবো যে পৃথিবীর মায়া ত্যাগ করে ফেলবি। তারপর আমি গিয়ে বাইক নিয়ে আসলাম, আর তিথু যা করলো তাতে আমি তো মনে হয় আকাশ থেকে নিচে পড়লাম। আসলে আমি বাইক নিয়ে আসার পর। বাইকটা কার? কেন? আমার। এতদিন কই ছিলে? আগে তো দেখিনি। কালকে রাতে কিনেছি, আর এতদিন তো শোরুমে ছিল। আচ্ছা চলো, আজকে আমরা ঘুরে আসি। চলো। তুমি পিছনে বসো আর আমি চালাবো বাইক। না না বাবা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সরো তো, আমি বাইক চালাবো। বলেই সে আমার সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে সে বাইকে বসে স্টার্ট দিল, তারপর আমাকে পিছনে বসিয়ে দিল এক টান। আর এটা দেখেই আমি যেন আকাশ থেকে পড়লাম। তিতু বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। শুধু বসে নই, পিছনে থেকে ওকে জড়িয়ে ধরে আছি। রাস্তার সবাই আমাদের দিকে একবার হলেও তাকাচ্ছে। জীবনে আজকে প্রথম কোনো মেয়ে বাইকারের পিছনে বসলাম। লজ্জায় তো আমার পেট ফেটে যাচ্ছে, তার মধ্যে আবার তিতুকে জড়িয়ে ধরে আছি। ব্যাপারটা কেমন আপনারাই বলেন। চলে আসলাম একটা পার্কে। তিতু বাইক থামালো, দুজনে মিলে চলে গেলাম পার্কের মধ্যে থাকা একটা ছোট্ট লেকের সামনে। চারপাশে রয়েছে নানান ধরনের গাছ। আশেপাশে আমাদের মতো আরো অনেক প্রেমিক প্রেমিকা তাদের একান্ত সময় কাটাতে ব্যস্ত। আমি আর তিতু বসে পড়লাম ঘাসের উপর। তারপর আমরা দুজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমি আমার বাসায় আর তিথু তিথুর বাসায়। আজকের দিনটা খুব আমার সারা জীবন মনে থাকবে, কারণ আজকে আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি। জানি না কতদিন থাকবে আমাদের এই ভালোবাসা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সন্ধ্যার সময় কারো ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি রাসেল ফোন দিয়েছে। রাসেল বল। ভাই আপনি কই? কেন? আমি তো বাসাতেই আছি। আড্ডা আসবেন না? আচ্ছা শোন, আমি তো আড্ডা দেওয়ার স্থানটা চিনি না, তুই আমাকে এসে নিয়ে যা। আমি তোকে আমার বাসার ঠিকানা মেসেজ করে দিচ্ছি। ওকে ভাই। রাসেল এসে আমাকে আড্ডায় নিয়ে আসলো। আমি এসে আমার গ্রুপের ছেলেদের দেখতে লাগলাম। দেখে বুঝলাম প্রায় সবাই নতুন। এটা দেখে আমি রাসেলকে বললাম, রাসেল এগুলো কে, কোথায় পেলি? এদের তো আমি চিনি না। ভাই এগুলো এই শহরের আমাদের লোকজন। ও, তাই এরা কি করে? ভাই এরা সাধারণ মাস্টার, সেটেলমেন্টের কাজ করে। ভাই আপনি এতদিন আমাদের শহরে ছিলেন, আমাদেরকে বলতেন যদি কোনো কাজে লাগতে পারতাম। আরে এখন তো তোমরা আমার কাজে লেগেছো, তাই না? ভাই, আর এতদিন আপনাকে তো দেখিনি আমরা। দেশের বাহিরে ছিলাম তো, তাই দেখোনি। ভাই চলেন ওদের খবর নিয়ে আসি। আচ্ছা চলো দেখি ওই গ্রুপের লোকজনগুলা কই। চলেন ভাই, সবাইকে বেঁধে রেখেছে। তুই কি আমার বক্সটা এনেছিস? ভাই ওটা সব সময় আমার কাছেই থাকে। তারপর আমি রাসেল সহ আমার দলের সবাই মিলে চলে আসলাম সেই ঘরে যেখানে নিশানকে আরো লোকদের বেঁধে রাখা হয়েছে। এসে আমি রাসেলকে বললাম, রাসেল সবগুলোকে একসাথে জড়ো কর। ওকে ভাই। রাসেল সবগুলোকে একসাথে এনে আমার সামনে রাখলো। আমি গিয়ে নিশানকে বললাম, নিশান তোদের গ্রুপের লিডারকে বল। মরে গেলেও বলবো না। আর তোর মতো সামান্য এক পাতি নেতা জিএসকে শেষ করবে, এটা কখনোই সম্ভব না। আমি পাতি নেতা নাকি সেটা তোর বস জানে, বুঝলি? যদিও আমি তোর বসকে কখনো দেখিনি। নিশান সময় থাকতে বলে দে তোদের লিডারকে। নাম কি ওর? বললাম না বলবো না। বলবি না তো? না বলবো না। তাহলে রেডি হ, রাসেল আমার বক্সটা নিয়ে আয়, আর বরফ আনতে ভুলিস না কিন্তু। ওকে ভাই। তারপর রাসেল গিয়ে আমার প্রিয় বক্সটার বরফ নিয়ে আসলো। রাসেল আমার গ্রুপের নতুনগুলা কি আমার সম্বন্ধে কিছু জানে? ভাই আমার দেওয়ার শাস্তি কি এরা সহ্য করতে পারবে? তা তো বলতে পারলাম না। এই তোমরা কি আমার শাস্তির ধরন দেখে সহ্য করতে পারবা? ভাই পারবো, দেখি আপনি কিভাবে দেন। ওকে দেখো, কেউ যদি ভয় পাও তাহলে কিন্তু দল থেকে বের করে দিব। ওকে ভাই। নিশান তোকে আমি শেষবারের মতো বলছি, বল তোদের লিডারকে।
তুই যতবার বলবি ততবারই বলবো যে আমি তোকে বলবো না কে আমার বস। ওকে, দেখি তুই কতক্ষণ না বলে থাকতে পারিস। বলেই আমি আমার বক্সটা খুললাম। সবাই আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে কি আছে এই বক্সের ভেতর। আমি সেদিকে খেয়াল না করে বক্স থেকে একটা কালো কাচের বোতল বের করলাম। সেটাতে কি আছে তা শুধু আমি আর রাসেল জানি, আর কেউ জানে না। তারপর বের করলাম একটা স্ক্রু ড্রাইভার, সাথে একটা হাতুড়ি, আর লোহা বের করলাম, সাথে একটা মরিচের প্যাকেট। তারপর আমি গিয়ে নিশানের হাতে নিশানের পায়ের উপরে একটা লোহা গেড়ে দিলাম। এতে করে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তখন আমি আবার বলি, নিশান এখনো সময় আছে, বলে দে। কিন্তু সে বলবে না। তাই আমি আবারও লোহাটা তুলে আবারও তার পাশেই মারতে লাগলাম। এবারও সে চিৎকার দিয়ে ওঠে। আমি আর জিজ্ঞেস না করে একের পর এক লোহা তার পায়ের উপরে গেড়ে গেড়ে এক প্রকার গর্ত করে ফেললাম। এখনো নিশান মুখ খুলল না। তাই আমি বলতে লাগলাম, দেখ নিশান, তুই কিন্তু আমার দেওয়া শাস্তি সহ্য করতে পারবি না। তাই বলে দে তোর লিডারের পরিচয়। তোর যা ইচ্ছা কর, আমি বলবো না আমার বসের পরিচয়। ওকে, রাসেল বোতলটা নিয়ে আয় তো। রাসেল এসে আমাকে কালো বোতলটা দিয়ে দিল। আমি বোতলটা নিয়ে নিশানের পায়ের কাছে গিয়ে বোতলটা উঁচু করে ধরে বোতল থেকে কিছু তরল পদার্থ ঢেলে দিলাম। সাথে সাথে নিশান্ত কাটা মুরগির মতো লাফাতে লাগলো। লাফাতে লাফাতে চেয়ার সহ সে পড়ে গেল। পড়ে গিয়ে কাতরাতে লাগলো। এদিকে আমার দলের নতুনগুলোর মধ্যে সবাই হয়তো বুঝতে পেরেছে যে বোতলে কি ছিল। তাই একজন তো সাথে সাথে যেখানে ছিল সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, আর অন্যগুলো তো চোখ বন্ধ করে নিয়েছে। বোতলের মধ্যে অ্যাসিড ছিল। এরপর আমি যা করলাম তা দেখে তো সবাই বাহিরে চলে গেল। আসলে আমি নিশানের পায়ে অ্যাসিড দিয়ে তার উপর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার তো সে আহ বলে চিৎকার দিয়ে দিল অনেক জোরে। আমি তো তার চিৎকার শুনে আরো একটু অ্যাসিড দিলাম, তারপর একটু মরিচের গুঁড়া এবার। আর নিশানকে পাইকে সে তো আহ করে করে উঠছে। তারপর আমি আবার তাকে বললাম, কি রে নিশান, এখনো কি বলবি না কে তোর লিডার? তোকে তো আগেই বলেছি মরে গেলেও বলবো না। ওকে, তাহলে এবার নতুন থেরাপির জন্য প্রস্তুতি নে। বলেই আবার আমি তার অন্য পায়ে ঠিক আগের মতো গর্ত করলাম। সে তো চিল্লাতেই আছে। তারপর আবার বক্সের কাছে গেলাম, গিয়ে আবারও একটা ছোট্ট কালো কাচের বোতল নিয়ে আসলাম। আমি এবার বোতলটার মুখটা খুললাম। তারপর আমি বোতল থেকে একটু লবণ তুলে পায়ের মধ্যে একটু একটু করে ছিটিয়ে দিলাম, আর রাসেলকে বললাম নিশানের হাত খুলে দিতে। একটু পরই খেলা শুরু হলো। আমি সবাইকে ভিতরে ডেকে নিয়ে আসলাম। সবাই এসে দেখলো যে নিশান চিৎকার করছে আর লাফালাফি করছে, কিন্তু কেউ বুঝছে না এত চোট নিয়েও সে কেমনে লাফালাফি করছে। আসলে আমি নিশানের পায়ে যে গর্তটা করলাম সেটাতে 1 চামচ লবণ চিমটি বোতল থেকে বের করে দিয়েছি। তাই সে উঠে নাচানাচি শুরু করেছে। আমি সহ আর বাকিদের নিয়ে ওই রুমে থেকে বের হয়ে রুমের দরজা লাগাই দিয়ে বাহিরে চলে আসলাম। তারপর রাসেল যে অজ্ঞান হয়েছে সে কই? ওরে বাসায় পাঠাই দিছি। ওরে আবার পরে নিয়ে আসিস সুস্থ হলে। ভাই একটা কথা বলি। বলো, কি বলবা? আপনাকে কে এইরকম সুন্দর শাস্তি দেওয়ার স্টাইলটা শিখিয়েছে? আমি নিজেই শিখছি। এরকম আরো অনেক শাস্তি দেওয়ার স্টাইল আমার শিখা আছে। আমাদের দেখবেন ভাই একটু। তোমরা তো ভয় পাও। ভাই আমরা তো এর আগে কখনো এমন ভয়ানক শাস্তি দেখিনি, তাই একটু ভয় পাই। ভাই ওদেরও একটু একটু করে দেখাই, তাহলে ভয় কেটে যাবে। ওকে দেখাবো। এখন আমি বাসায় চলে যাব। ভাই আমি কি আপনাকে বাসায় ছেড়ে আসবো? আরে না, আমি একাই যাব। তুই এখানে থাক। আর নিশান হয়তো এতক্ষণে বরফগুলো ওর পায়ে লাগিয়ে শেষ করেছে। তুই ওর থেকে কথা বের করিস, আর না পারলে আমি কালকে আবার নতুন স্টাইলে শাস্তি দিব। ওকে ভাই। তারপর আমি চলে আসলাম আমার বাসায়। আসার সময় খাবার কিনে আনলাম। তারপর খেয়ে দিয়ে নিজের রুমে চলে আসলাম। এসে খাটে শুয়ে তিতুর কাছে ফোন দিলাম। একটু পর সে ফোনটা পিক করলো। হ্যালো সোনা, কি করো? এই তো খেয়ে এসে নিজের রুমে শুয়ে পড়লাম। ও গুড। তুমি খেয়েছো? একটু আগে খেয়ে এসে শুয়ে তোমাকে ফোন দিলাম। তা এতক্ষণ পর আমার কথা মনে পড়লো নাকি? আরে না, একটা কাজ করতে গেছিলাম। কি কাজ করতে গেছিলাম? আর এই নিশানের সাথে কথা বলতে, যাতে জানতে পারি কে ওদের লিডার। ও, কিছু জানতে পারলে? না, শালাই যে এত কিপটা, মুখ দিয়ে একটা কথাও বের করলো না। ও, তিতুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। তারপর রাকিবকে ফোন দিলাম। কিরে শালা,
রাকিব বা কি করস? হ্যালো, কে বলছেন? শালাই ফাজলামি বাদ দিয়ে বল কি করিস? শুয়ে আছি। ও আচ্ছা, তুই কি কোনো কারণে ভয় পেয়েছিস নাকি? আসলে আপনি কে? শালা আমি নীল। কালকে একটু তাড়াতাড়ি কলেজে আইসেন তো। কেন? কাজ আছে। ওকে, বুঝলাম না হালাই আজ কেন এমন কইরা কথা কইল। পরের দিন আবারও হিরোর মতো করে সেজে ভার্সিটিতে গেলাম, কারণ এখন প্রায় সবাই আমাকে চিনে, কারণ কালকে আমি কয়েকজনকে পিটাইছিলাম। তাই আমি গিয়ে বাইকটা বকুল কাছে নিচে রেখে দিয়ে রাকিবের কাছে গেলাম। আসার সময় তিথুকেও আসতে বলেছি। রাকিব আর তিথু বসে বসে গল্প করছে। আমি আসতে দেখে তিথু বলতে লাগলো, কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি আসতে বললে কেন? আমি কি জানি, রাকিবই তো আজকে তাড়াতাড়ি আসতে বলছে। আমি আজকে তাড়াতাড়ি আসতে বলছি। কিসের জন্য তাড়াতাড়ি ডাকছিস বলতো শুনি? ভাই, আপনার আসল পরিচয় কি? আমি আর তিথু তো রাকিবের কথা শুনে অবাক। কি বললি আবার বল? ভাই, আপনার আসল পরিচয় কি যদি একটু বলতেন? আব্বে হাল্লা, আমি তোর বন্ধু নীল মেহরাজ। তাহলে কালকে রাসেলের মতো বড় মাফিয়া আপনাকে ভাই বললো কেন? আরে সেটা বড় একটা কাহিনী, তোকে পরে বলবো নি। আর একবার যদি আমাকে আপনি করে বলছিস তো দেখবি তোকে কি করি। রাকিব, আমি তোমাকে পরে সব বলবো নি। ওকে আপু, চল ক্লাসে গিয়ে বসি। চল আজকে সবাই মিলে ঘুরতে যাই। নীল, তুমি কি যাবা? রাকিব তোর বউ যাবে। বললে মনে হয় যাবে। তাহলে ফোন করে দেখ যাবে কিনা। ওকে, তোর কথা বল, আমি রুহিকে কল দিয়ে দেখি যাবে কিনা। আচ্ছা নীল, তুমি যে কালকে নিশানকে ধরে নিয়ে গেলে, কিছু জানতে পেরেছো কি? না, শালাই কিছু বলছে না। ও, এরই মধ্যে রাকিব চলে আসলো। নীল, চল রুহিকে ওর বাসা থেকে নিতে হবে। রাকিব তোর বাইক কোথায়? পাশেই রাখা আছে। তাহলে চলো ঘুরে আসি। তারপর আমরা তিনজনে রুহির বাড়ির সামনে থেকে রুহিকে নিয়ে চলে গেলাম ঘুরতে। বিকেলে চলে আসলাম বাসায়। আজকে আমরা অনেক জায়গায় ঘুরলাম, যার নাম আমারও মনে নাই। বাসায় আসার আগে তিথুকে ওর বাসায় নামিয়ে দিয়ে এসেছি। বাসায় এসে খাওয়া দাওয়া, গোসল ইত্যাদি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। চলে গেলাম আড্ডায়। সেখানে গিয়ে দেখি সবাই কার্ড ক্যারাম খেলায় ব্যস্ত। আমাকে আসা দেখে সবাই সালাম দিল। আমিও সালামের উত্তর দিয়ে রাসেলকে বললাম, কি রে রাসেল, কিছু বলছে নিশানে? না ভাই, শালাই তো মুখই খোলে না। ওকে না বললো, আজকে রাতেই সব বলে দিবে। আজকে তো দেখ কি করি। রাতে আসলাম নিশানকে যে রুমে রাখা হয়েছে সেই রুমে। তারপর কোনো কথা না বলে একটা টেপ নিয়ে সোজা মুখে মেরে দিলাম। তারপর একটা প্লাস হাতে নিলাম। সে নড়াচড়া করতে পারছে না। আমি গিয়ে ওর 2 নখ প্লাস দিয়ে চেপে ধরলাম। চাইলে আমি হাত দিয়ে ধরতে পারতাম, কিন্তু তাতে সে নড়াচড়া করতে পারত, কোনো অসুবিধা হতো না। প্লাস দিয়ে ধরলে সে যত নড়বে ঠিক ততটা ব্যথা পাবে। নাক মুখ বন্ধ থাকার ফলে সে নিঃশ্বাস নিতে পারেনি বিধায় চোখ বন্ধ হয়ে আসছিল। তারপর সব খুলে দিলাম। এরপর যা করলাম তাতে সব বলতে শুরু করলো। আসলে আমি কালকের মতো করে আজকে তার 2 হাতেই গর্ত করলাম। তারপর অ্যাসিড প্লাস মরিচের গুঁড়া প্লাস বিলাই চিমটি একসাথে দিয়েছিলাম। হাত থেকে রক্ত পড়তে লাগলো। নিশান্ত সেখানে হাত দিতে পারছে না, কারণ তার 2 হাতেই গর্ত করে দিয়েছি। সে সহ্য করতে না পেরে, ভাই আমি সব বলবো ভাই, আগে আমাকে একটু বরফ এনে দিন। রাসেল ওর হাতের ক্ষতটাতে বরফ এনে লাগিয়ে দে তো। ওকে ভাই। বলেই সে বরফ এনে লাগিয়ে দিল। এখন বল, তোকে কে পাঠিয়েছিল আর তোদের লিডার কে? ভাই আমাদের লিডার তো দেশের বাইরে থাকে, আর এখানে আমাদেরকে লিড দেয় রূপক ভাই। এ কি সেই রূপক যে মন্ত্রীকে মেরেছিল? ভাই, এই রূপক ভাই মন্ত্রীকে মেরে আফ্রিকায় চলে যায়। তাহলে এই রূপকই তোদের বস? কে চিনে? তোরা চিনিস না? না ভাই, বিদেশে থাকে, আমরা চিনি না। পুলিশ কি জানে যে রূপকই মন্ত্রীকে মেরেছে? এটা তো সবাই জানে, কিন্তু কেউ কিছু বুঝতে পারে না। কেন কিছু করতে পারে না? কারণ হলো আফ্রিকার ডন তাকে প্রমোট দিয়েছে। ও, এখন রূপককে কোথায় পাবো বল? তোকে কোথাও যাওয়া লাগবে না বে, কুত্তার বাচ্চা। কিরে, হঠাৎ করে আবার তোর এত সাহস আসছে কই থেকে? আমি রূপক ভাইকে এখানে আসতে বলেছি, বুঝেছিস? মরবি তো একটু জেনেই মর। কে জিএস গ্রুপের লিডার। রূপক ভাই এসে তোকে সব বলবে। ওকে ফাইন, কিন্তু নিশান তুই যে আমাকে গালি দিয়ে অনেক বড় ভুল করলি, এবার তার মাসুল দে। বলেই আমি ওর মুখের মধ্যে অ্যাসিডের বোতলটা থেকে অ্যাসিড ঢেলে দিলাম। তুই বকা না দিলে হয়তো তুইও বেঁচে থাকতি রে। ভাই এ তো কোনো কথা বলতে পারতেছে না, শুধু গল 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 করতেছে। ও
ওর মুখে মরিচের গুঁড়া ঢেলে দে। ওর কত বড় সাহস এই নীলকেও বকা দেয়। ভাই ও তো এমনিতেই মরবে। মরবে এটা সত্যি, কিন্তু আমাকে বকা দেওয়ার ফল তো নিশ্চয়ই ওকে পেতে হবে। ঢেলে দে মরিচের গুঁড়া। ওকে ভাই। তারপর রাসেল গিয়ে মরিচের গুঁড়া ঢেলে দিল। মরিচের গুঁড়া দেওয়ার সাথে সাথে নিশানের হাত পা খুলে দিলাম। সে হাত পা খোলার সাথে সাথেই নিজের হাত মুখের মধ্যে ঢুকিয়ে দিল। তার হাতে যে ক্ষত রয়েছে তার কোনো আক্ষেপ নাই তাই, কিন্তু আফসোস সে আর চাইলেও বাঁচবে না, কারণ এতক্ষণে অ্যাসিড তার গলার শিরা দিয়ে নেমে পেট অবধি পৌঁছে গেছে। রাসেল, তোরা এখন সবসময় রেডি হয়ে থাকবি, ওকে? কেন ভাই? আরে রূপক নাকি ওর দলবল নিয়ে যখন তখন আক্রমণ করতে পারে। ওহো আচ্ছা ভাই, আপনি কি রূপককে চিনেন? আরে না, একবার মনে হয় খবরের কাগজে পড়েছিলাম। ওহো, কিন্তু নিশান্ত বলল আজকে নাকি রূপক আসবে। বললো তো তাই, কিন্তু আমার মনে হয় আজকে সে আসবে না, কারণ আসলে সে এতক্ষণ এসে যেত। এমন সময় বাহির থেকে কয়েকটা গুলি চলার শব্দ শুনতে পেলাম। ভাই রূপক মনে হয় এসে গেছে। আমরা এখানে কতজন আছি রে? 25-30 জন তো হবেই। ওকে গুড, সবাইকে রেডি হতে বল। ওকে ভাই। আর আপনার বারবিস আর মেশিনটা নেবেন না? দিয়ে যা। এই নেন ভাই। তারপর রাসেল সবাইকে অ্যালার্ট করে দিল যে রূপক ওর দলবল নিয়ে এসেছে। সবাই তখন নিজের পজিশনে দাঁড়িয়ে গেল, যা ছিল আমার পরিকল্পনা। আমি সকলকে এই আড্ডার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে লুকিয়ে থাকার স্থান দেখিয়েছি। আমি আর রাসেল দুজনে বসে বসে ক্যারাম খেলতেছি। রাত আনুমানিক 10:30-এর উপরে বাজে। হঠাৎ করে কে যেন আমাদের আড্ডার দরজায় কয়েকটা গুলি করে এবং সাথে সাথে দরজার ছিটকিনিটা উড়ে এসে পড়ে মেঝেতে। আমি আর রাসেল তখনও ক্যারাম খেলতেছি। এদিকে রূপক ওর দলবল নিয়ে রুমে ঢুকে রুমের মাঝখানে এসে দাঁড়িয়ে দেখে ওর লোক নিশান মেঝেতে পড়ে আছে। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম ওরা মনে হয় 40-45 জনের মতো হবে, আর আমি নিশানের সাথে যাদেরকে ধরেছিলাম ওদেরকে আমি অন্য জায়গায় নিয়ে রেখেছি। এখানে থাকলে আমাদের জন্য বেশি ক্ষতিকর হয়ে যেত, এতে করে রূপকের লোকজন আরও বেড়ে যেত। হঠাৎ করে রূপক সহ ওর লোকজন আমার আর রাসেলের দিকে গুলি মারলে লাগে। আমি আর রাসেল বোর্ড দিয়ে নিজেদেরকে সুরক্ষিত করে ফেলি। এটা আমাদের বিশেষ করে বানানো বোর্ড, বুলেট প্রুফ। হঠাৎ করে লাইট অফ হয়ে গেল। এতক্ষণে আমি ওদের পজিশন মুখস্থ করে ফেলেছি। আমার সাথে সাথে রাসেলও তাই করলো। আমার লোকজন, আমি আর রাসেল লাইট অফ হওয়ার সাথে সাথেই গুলি ছুটতে লাগলাম। রুমের মধ্যে খালি গুলি শব্দ চলছে আর রূপকের দলের ছেলেরা নিচে পড়ে যাচ্ছে। ওরাও রুমের চারিদিকে গুলি চালাতে লাগলো। হঠাৎ করে আমি নিচে অনুভব করলাম আমার পায়ের নিচে কেমন যেন ভিজা ভিজা। গুলির শব্দও কেমন যেন কমে গেল। আমিও জোরে করে বলে উঠলাম, লাইট অন করো। সাথে সাথেই লাইট অন হলো। তারপর আমি সামনে তাকিয়ে দেখলাম যে রূপকের দলের আর মাত্র 7 জন ছেলে বেঁচে আছে, আর রূপকের পায়ে আর রানে 2টা গুলি লেগেছে। আর আমার পায়ের নিচে ভিজা অনুভব করলাম এটা হলো আমার রক্ত। আমার হাতে গুলি লেগেছে। আমার লোকজনগুলো এতক্ষণে রূপক সহ ওর লোকজনদেরকে ঘিরে ধরেছে, আর আমি পকেট থেকে রুমালটা বের করে নিজের হাত বেঁধে নিলাম। আর রাসেল এটা দেখেই তো বলতে লাগলো, ভাই আপনার কি হয়েছে? আরে কিছু না, চল আগে ওর খবরটা নিয়ে আসি। ভাই আপনার তো গুলি লেগেছে, চলেন আগে হাসপাতালে যাই। আরে তুই টেনশন করিস না, আমি ঠিক আছি। ভাই রক্ত পড়তেছে তো। আরে কিছু হবে না, এখন চল এদের আগে দেখি। বলে রূপকের কাছে গিয়ে আমি বলতে লাগলাম, রূপক ভাই আসসালামু আলাইকুম। কুত্তার বাচ্চা, তুই নিশানকে মারছিস তাই না? ভাই ভালো মতো সালাম দিলাম আর আপনি গালাগালি করছেন। ওই তুই জানিস না তুই কার লোককে মেরেছিস? ভাই আমি কার লোককে মেরেছি একটু বলবেন? তুই আফ্রিকার বড় ড্রাগ ব্যবসায়ী ক্যারিও কার্লো এর লোকদের উপর হাত তুলেছিস। এবার তুই আর বাঁচতে পারবি না। কিন্তু কিন্তু কি ভাই? তুই যদি চাস আমি তোকে আমাদের দলে নিতে পারি, আর জীবনটাও বেঁচে যাবে। আর আমি যদি না যাই আপনাদের দলে, তাহলে মেরে ফেলবে আমাকে? তুই জানিস না তার সাথে কত বড় বড় লোকদের সম্পর্ক আছে? ভাই আপনি জানেন আমি কে? জানি তো। তুই মাফিয়া কিং এর ডান হাত, নিশান বলেছে। হাসছিস কেন? তাই আমি মাফিয়া কিং এর লিডার। কি তুই? সেই নীল মেহেরাজ যে কিনা দুবাইয়ের ডন ফিরোজকে মেরেছিস? কি মনে হয়? আমার বিশ্বাস হয় না।
রাসেল ফিরোজের ভিডিওটা দেখাতো। রাসেল এসে ফোন বের করে ফিরোজের ভিডিওটা দেখাতে লাগলো। রূপক ভিডিও দেখে চুপ করে আছে। পাঠকরা, আপনাদের আমি একটু পর ফিরোজের কাহিনী বলবো, এখন আগে রূপকেরটা বলি। আচ্ছা ভাই, কি করলে আপনার বস এদেশে আসবে? আমি যদি ফোন করে বলি তাহলে চলে আসবে। ওকে, ফোন কর তাড়াতাড়ি। বস আসলে তুই বাঁচতে পারবি না বে। আর আমি ফোন করব না। তোকে এখন বেশি কিছু করব না, শুধু একটু হালকা একটু শাস্তি দিব। আর যদি তুই তোর বসকে ডাকিস তাহলে তোকে কোনো শাস্তি দিব না। এই, তোর যা ইচ্ছা করতে পারিস, আমি বসকে ডাকবো না। ওকে ভাই, তোর যা ইচ্ছা। আচ্ছা, তুই তো বাংলাদেশের জিএস গ্রুপের সবচেয়ে বড় ডন, তাই না? টাটা ভাই, তুই তোর বেঁচে থাকার কোনো দরকার নেই। বলি রূপকের চোখ আর মুখের মধ্যে 4টা গুলি করে দিলাম। রূপককে এত সহজে মারার কারণ হলো যে এখন আমি খুব সহজেই ক্যারিও কার্লোর খবর পেয়ে যাব। এখন এমন হতে পারে সে দেশে আসবে, কারণ এ দেশে তার মেইন হাত রূপক মারা গেছে। তারপর আমার লোকদেরকে বলি যে শহরের বড় বড় কোনো 2 জায়গায় রূপক আর নিশানের লাশ দুটো ফেলে আসতে। এতে করে খুব সহজেই কার্লো খবর পেয়ে যাবে যে তার 2 জন লোক মারা গেছে। চলে আসলাম আমার নিজের বাসায়, তারপর গোসল করে শুয়ে পড়লাম। অনেক দিন পর আজকে 2টা খুন করলাম। আসলে আমি সহজে কাউকে খুন করি না। আমি এই কার্লো গ্যাংকে অনেক দিন ধরে ফলো করছি। এরা ভার্সিটিতে বিভিন্নভাবে ড্রাগস বিক্রি করে, আর এই ড্রাগসের কারণ মানুষের অনেক ধরনের ক্ষতি হয়। অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এই ড্রাগসের প্রতি আসক্ত হয়ে পড়ে, লেখা শেষ করে। কতক সময় ড্রাগস কেনার টাকা না থাকায় তারা খুনও করে। এদের সব কিছুর মূল কারণ হলো এই ড্রাগস। তাই আমি অনেক দিন ধরে এই ড্রাগসের গ্যাংকে ধরার জন্য আবারও এই বাংলাদেশে ফিরে এসেছি। এবার আমিও এর শেষ দেখে ছাড়বো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে টিভিটা ছেড়ে দেখি সময় চ্যানেলের হেডলাইনে বড় করে লেখা আছে, দেশের শীর্ষ 2 মাফিয়াকে মেরে ফেলে আবাসিক এলাকায় ফেলে রেখে গেছে। কে বা কারা এই কাজটি করলো তা এখনও জানা যায়নি। আমি খবরটা দেখে একটা মুচকি হাসি দিলাম। এমন সময় আমার ফোনে একটা SMS আসে, যাতে লেখা ছিল, রূপককে মেরে তুই ঠিক করলি না নীল, এর শোধ আমি গুনে গুনে নিব। এটা দেখে তো আমার চোখ চরক গাছ। আরে ভাই, ভয় নয়, এটা তো আমি আর আমার কয়েকজন লোক ছাড়া কেউ জানে না যে আমি রূপক আর নিশানকে মেরেছি। তাহলে কে এই SMS দিল? এমন SMS আসা তো ভালো কথা নয়। তাহলে কি আমার জানা ছাড়াও কোনো লুকোনো শত্রু আছে না? কিন্তু জানা শত্রুর চেয়ে লুকোনো শত্রু অনেক ভয়ানক হয়। তাহলে কি আমারও সেই শত্রু তৈরি হয়েছে? না না, আমি আর ভাবতে পারছি না। যা হবার হবে, এখন ভার্সিটিতে যাই। চলে আসলাম ভার্সিটিতে। এসে বকুল কাছে নিচে বসে থেকে রাকিবকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। তারপর দিলাম তিতুকে ফোন। হ্যালো তিতু। কেমন আছো? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। কিন্তু তোমার কণ্ঠ অন্যরকম শোনাচ্ছে কেন? আরে একটু ঠান্ডা পানি খাইছিলাম তো, তাই এমন হয়েছে। কই তুমি এখন? আমি তো ভার্সিটিতে এসেছি, তুমি কখন আসবে? আজকে তো আমি আসবো না, একটু আমাদের গ্রামের বাড়ি যাব। কি? গ্রামের বাড়িতে কেন যাবে? আমার একটা ভাই মারা গেছে, তার। ও সরি, আমি বুঝেছি। তা কবে আসবে? এই তো 2-3 দিনেই চলে আসবো। আচ্ছা, এখন একটু আমার সাথে দেখা করতে পারবা? না, এখন তো আমরা গাড়িতে উঠবো। ও, দেখে শুনে যেও, বাই বলেই ফোনটা কেটে দিলাম। মনটা খারাপ হয়ে গেল। 2-3 দিন তিতোর সাথে দেখা হবে না। আচ্ছা যাই হোক, 2-3 দিন এরই তো ব্যাপার। রাকিব আসুক তাহলে, এখন আমি একটু গেম খেলি ফোনে। এদিকে তিতু মনে মনে বলছে, তোকে আমি ছাড়বো না রে কুত্তার বাচ্চা, তোর জন্য আজকে আমার চোখে জল। আমি মা মারা যাওয়ার পর কখনো কাঁদিনি, আজকে তোর জন্য আমার কাঁদতে হলো। আমি তো তোকে যে কি করব তা আমি নিজেও জানি না। সুযোগ আসলে তোকে আমি এমন শাস্তি দিব যা তুই কল্পনাও করতে পারবি না। আমি ভার্সিটির সব ক্লাস করে বাসায় চলে আসলাম, আর রাকিব চলে গেল ওর বাসায়। বাসায় এসে আমি ভাবছি, সেই নাম্বারটা কার যে আমাকে থ্রেট দেয়? দেখি ফোন দিয়ে কিছু জানতে পারি কি না। তাড়াতাড়ি ফোন দিলাম, কিন্তু ফোন দিতে দেরি হয়েছে, কারণ নাম্বারটা বন্ধ। ব্যাপার না, রাসেলকে দিয়ে সব ডিটেলস বের করে নিব। এখন একটু তিতুর কাছে ফোন দেই। তারপর তিতুর সাথে কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। একটু খেয়ে শুয়ে পড়লাম। এইভাবে কেটে যাচ্ছে দিনকাল। কিন্তু এখনও কার্লো এদেশে আসেনি, কিন্তু তার ড্রাগসের ব্যবসা এখন আরও বেশি হচ্ছে। এর কারণ কি সেটা এখন আমি বুঝতে পারছি না। আর সেই SMS-টা যার নাম্বার থেকে এসেছিল সে মারা গেছে। এর থেকে বেশি কিছু জানতে পারিনি। তিতু এখন আমার মতো আমার দলে লিড দেয়। ইদানিং দেখছি আমাদের ভার্সিটিতেও ড্রাগসের চলাচল দেখা যাচ্ছে, কিন্তু আমি তো কিছু বলতেও পারি না, কারণ এটা তো আপনারা সবাই জানেন। আচ্ছা নীল, তুমি বিশ্বাসঘাতককে কি করো? আমি কিছু করি না, তাকে ভালো হওয়ার একটা সুযোগ দেই, কিন্তু সেই সুযোগটা আমি বলে দেই না। ও আচ্ছা তিতু, একটা কথা বলি। বলো, এতে অনুমতি নেওয়ার কি আছে?
আচ্ছা, আমাদের ভার্সিটিতে এখন দেখছি বাইরের লোকদের আনাগোনা আর ড্রাগসের গন্ধ পাওয়া যায়, এর কারণ কি? আসলে না, মানে এটার কারণ তো আমি জানি না। ও, আমি কি এর খোঁজ নিব? আরে না, আমি আসি তো। আর তোমাকে তো আগেই বলেছি, এই ভার্সিটিতে তুমি কোনো পাওয়ার প্রয়োগ করতে পারবে না। আচ্ছা, তুমি একটু খোঁজ নাও কে এসব করছে। আচ্ছা চলো, আমরা কোথাও থেকে ঘুরে আসি। ঘুরতে যাবা? চলো। চলো তাহলে। তারপর আমরা দুজন মিলে ঘুরতে গেলাম। বিকেলে বাসায় ফিরতেই রাসেলের ফোন। রাসেল বল, কি খবর? ভাই একটা খবর পাইছি। কি খবর রে? কে এখন এই ড্রাগসের ব্যবসা করতেছে তার খবর পেয়ে গেছি। কে সে? বল তাড়াতাড়ি। ভাই সে হলো লেডি কিং গ্রুপের লিডার। এই কিং গ্রুপটা আবার কার? আগে তো কখনো এই নামটা শুনিনি ভাই। আমিও শুনিনি এই নামটা এর আগে। তবে আমি এটা শিওর যে একটা মেয়ে এই দলটাকে লিড দেয়। হতে পারে। আচ্ছা তুই খোঁজ লাগা আর দেখিস কার্লো সালে দেশে আসবে কবে। ওকে ভাই। আর আপনি কি রাতে আড্ডা আসবেন? না রে, এখন তো কোনো কাজ নেই। ভাই একটা কথা ছিল। বল। চলেন না একদিন বাড়ি থেকে ঘুরে আসি। রাসেল এসব কথা রাখতো, আমার কাজ আছে, বাই বলেই ফোনটা কেটে দিলাম। আবার 10 বছর পুরনো কথা মনে পড়াই দিল এই রাসেল। আমি আমার 10 বছরের পুরনো স্মৃতিটাকে ভুলে যেতে চাই, কিন্তু কিছু কিছু লোকের জন্য তা হয়ে ওঠে না। এই বিশাল অতীতটা জুড়ে আছে আমার জীবনের কয়েকটা কালো মুহূর্ত, যা কখনো চাইলেও ভুলতে পারবো না। একটু ভুলে গেলেই কেউ না কেউ আবার সেই মুহূর্তের করা নাড়বেই। আমি সেটাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে চাই, কিন্তু পারি না। আজও আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি প্রথম কলেজে যাই। মা আমাকে নিজে এসে কলেজে নামিয়ে দিয়ে গিয়েছিল, এবং সে কলেজের প্রিন্সিপাল ছিলেন আমার বাবা নিজেই। আমাদের দিন খুব একটা ভালো যাইতো না। এতে আপনারা আবার ভাইবেন না যে টাকা পয়সার অভাব ছিল বা আছে। কোনো কিছুর অভাব ছিল না আমাদের, শুধুমাত্র একটু সুখ ছাড়া কিছুরই অভাব ছিল না। সব সময় আমাদের বাড়িতে বাবা আর মায়ের একজনের আরেকজনের সাথে একটা না একটা বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। আমার কিছুই করার ছিল না, আমি শুধু নীরব দর্শকদের মতো দেখে যেতাম। এভাবে প্রায় এসব ভাবছি, এমন সময় আমার ফোনে একটা কল আসে। ফোনটা বের করে দেখি রাকিব ফোন দিয়েছে। রাকিব বল। কি রে, কই তুই? বাসায় শুয়ে আছি। কোনো প্রবলেম হয়েছে কি? তুই তাড়াতাড়ি আমাদের বাসায় তো। আরে কি হয়েছে সেটা তো বলবি। আরে তুই আসলেই দেখতে পারবি। ওকে, আসতেছি। তারপর চলে গেলাম রাকিবদের বাড়িতে। সেখানে থেকে রাকিব আমাকে নিয়ে কই জানি যাচ্ছে। আরে বেটা, কই যাবি সেটা তো বল। আমরা এখন আশুলিয়া যাব, বুঝলি? আরে সেখানে কেন যাব? আর কোনো কাজ থাকলে বল। একটা কাজ আছে যা তুই ছাড়া আর কেউ করতে পারবে না। কি কাজ সেটা তো বলবি। আরে শালা, তুই গেলেই দেখতে পারবি। এখন চুপচাপ বাইক চালা। জানি না এই শালায় আবার কই নিয়ে যাচ্ছে, কিছু বলছেও না, কেমন যেন ছটপট ছটপট করছে। আর তার সাথে তো অস্থিরতা তো আছেই। আমি তাড়াতাড়ি বাইক চালাতে লাগলাম। কোথায় যাব বল? দেওয়ান টেকে যা। আরে সেখানে কেন? ওটা তো গুন্ডাদের আড্ডা। ভাই, ওরা রুহিকে আটকে রেখেছে। কারা আটকে রেখেছে? আর কেনই বা আটকে রেখেছে? আরে রুহির বাবা আমার আর রুহির জন্য একটা বাড়ি বানানোর জন্য জায়গা কিনেছে, সেটা দখল করে আছে। তারপর রুহির বাবা তাদের সরে যেতে বললে যায়নি। এটা দেখে তিনি পুলিশকে আনেন, আর পুলিশ এসে গুন্ডাগুলোকে ধরে নিয়ে যায়। তো এখন কি হয়েছে? গুন্ডাগুলো বিকেলে জেল থেকে ছাড়া পেয়ে এসে রুহির বাবা আর মাকে মারধর করে রুহিকে ধরে নিয়ে গেছে। এত তাড়াতাড়ি পুলিশ ছেড়ে দিল ওদের? টাকা ঘুষ দিয়ে বেরিয়ে আসে। আমি তাহলে তোকে এখন কিভাবে সাহায্য করি বল? মানে কি বলছিস তুই? আরে আমি কি গুন্ডা না মাফিয়া যে ওদের কাছে থেকে তোর বউকে বাঁচাবো? দেখ, এখন কিন্তু মজা করার সময় নয়। আমি জানি কে তুই। আমি কে? তিথু আমাকে সব বলেছে। শালা মদন, সব যখন জানিস তাহলে আমাকে আগেই বলতি।
বাসায় বসে থেকে সব সমাধান করে দিতাম। আগে রুহিকে বাঁচা, তারপর যা বলবার বলিস। আগে রুহিদের বাসায় ওর বাবা মায়ের কাছে চল। কেন? শালা তুই কি জানিস যে ওরা কোথায় রুহিকে আটকে রেখেছে? না তো। তাহলে চল এখন। চলে আসলাম বাসায়। তারপর সব ঠিকানা নিয়ে গেলাম রুহিকে আনতে। সেখানে গিয়ে দেখি একটা টিনের ঘর, খুব বড়। সেটার ভিতরে থেকে লোকজনের হাসাহাসি শব্দ আসতেছে, মনে হয় কার্ড বা ক্যারাম খেলছে। আমি গিয়ে দরজাটা খুললাম, তারপরে ভিতরে চলে আসলাম। আমার পিছু পিছু রাকিব চলে আসলো, তার পিছু পিছু আরও একজন ঢুকলো। ভালো করে দেখলাম, আরে এটা তো রুহির বাবা। আমি সামনে গিয়ে দেখলাম রুহিকে একটা বাঁশের গোড়ায় বেঁধে রেখেছে। আমি এগিয়ে গেলাম গুন্ডাদের দিকে, গিয়ে দেখি সবাই ক্যারাম খেলতেছে। সেখানে পুরো অন্ধকার, শুধুমাত্র বোর্ডের চারপাশ ছাড়া। আমি গিয়ে একটা ছেলেকে ডাক দিলাম। সে আমার কাছে এসে বলতে লাগলো, কে বে তুই, এখানে কি করছিস? ভাই আমি ওই মেয়েকে নিতে এসেছি, আপনার বসকে একটু ডেকে দিবেন? এই যা এখান থেকে যা, বস নাই, পরে আইস। ভাই অনেক দূর থেকে এসেছি, একটু ডেকে দিন না প্লিজ। আরে বললাম না পরে আইস, এখন চলে যা, না হলে খারাপ হবে। আমরা কথা বলছি এমন সময় আরেকজন বলে উঠল, কি রে, কি হয়েছে, আর কে এসেছে? ভাই কে যে আসছে মেয়েটা নিতে, ওকে যেতে বল। সে নাকি আপনার বাবার সাথে দেখা করবে। ভাই অনেক দূর থেকে এসেছি, রুহিকে ছেড়ে দিন। ছাড়বো, যা এখান থেকে। এই ওরে বের করে দে তো। ওকে ভাই। বলেই সে এসে আমার কলার ধরে বাহিরে টানতে লাগলো। আমার তো রাগ উঠে গেল। ভালো করে বললাম, শুনলো না, তাই দিলাম বাঁ হাত দিয়ে একটা চর। ঠাস করে শব্দ হলো, সাথে সাথে ছেলেটার কান দিয়ে রক্ত পড়তে লাগলো। সবাই আমার দিকে তাকালো। আমি আবার বললাম, তোদের বসকে ডাক দে, আর না হয় ফোন দিয়ে আসতে বল। কেউ আমার কথা শুনলো না, উল্টো আমাকেই মারতে এলো। আমিও দিলাম সবগুলোকে শুইয়ে। দ্বিতীয় ছেলেটা বলে উঠল, বাবা তো এখন কি জানি কাজে গেছে। ফোন করে বল যে দাদা এসেছে। আমাকে মেরেছিস, আবার আমার বাপকেই ডাকতে বলছিস? তাড়াতাড়ি। বাবা আসলে তুই বাঁচতে পারবি না, ফোন করে আসতে বল। আমরা বসে আছি। রাকিব গিয়ে রুহিকে আনলো। একটু পর কেউ একজন এসেই আমার পা দুটো জড়িয়ে ধরলো। আরে এ তো আমার দলের লোক ছিল, এর নাম তো বাচ্চা ভাই। পা ধরে বলছে, দাদা সে ভুল করেছে, মাফ করে দিন, আপনাকে হয়তো চিনতে পারেনি, প্লিজ দাদা কিছু করিয়েন। হঠাৎ সেই ছেলেটা বলে উঠল, বাবা তুমি সামান্য একটা ছেলের পা ধরছো কেন? আর এ আমাদেরকে মেরেছে। এদিকে আয়, তাড়াতাড়ি তাদের পায়ে ধর যদি প্রাণে বাঁচতে চাস। ভাই তুমি উঠো। দাদা আগে আমার ছেলেদের মাফ করে দাও, তারপর উঠবো। বাবা ওঠো, আজকে এই দাদা না ফাদাকে মেরে ফেলবো। সে উঠে গিয়ে তার ছেলেকে ঠাস ঠাস করে দুইটা চড় মারলো। ভাই আমি আসি, আর এই আঙ্কেলের কোনো প্রবলেম হলে সেটা তুমি দেখো, আর ছেলেকে মাথা ঠান্ডা করে কথা বলতে বলো। তুমি না হয়ে অন্য কেউ হলে এতক্ষণ কি হয়ে যেত তা তো তুমি জানোই। ওকে দাদা। আমি, রাকিব, রুহি আর রুহির বাবা চলে আসলাম। রাত হয়েছে। তারপর আমি আর রাকিব বাহির থেকে খেয়ে নিজেদের বাসে চলে গেলাম। এরই মধ্যে তিতুর ফোন আসলো। জানু বলো। রাগ তোর বালের জানো, এতক্ষণ কোথায় ছিলি? আরে রাগ করো কেন, রাকিবের সাথে ছিলাম। আমার কথা কি তোর মনে পড়ে কখনো? মনে পড়ে তো। আচ্ছা বাদ দাও, কি করো? কিছু না। তুমি রাতে খেয়েছো? তুমি? তুমি কি করো? আমি শুয়ে আছি তো। আচ্ছা একটা কথা বলবো। বলো। তোমার বাবাকে বলো তো লেডি কুইন নামের কাউকে চিনে কিনা। ওকে বলবো নি, কিন্তু কেন? এমনি গো, বলো। ওকে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ক্লান্ত লাগছে, তাই ঘুমের দেশে পাড়ি জমালাম। এদিকে তিথু ভাবছে, মিস্টার নীল মেহরাজ ওরফে দাদা, তুমি তো জানো না যে আমি নিজেই লেডি কুইন। আগে তুমি ওই কালোকে মেরে দাও, তারপর তোমার সাথে আমার বোঝাপড়া হবে। তোমাকে সেই লেভেলের পস্তাতে হবে। আমার আপনজনকে মারা, তাই না? আমি তোমাকে দেখে নিব দাদা, বুঝবে আপনজনকে মারার দুঃখ কতটা হয়। চলে গেল 2 মাস 7 দিন। এই কয়দিনে কয়েকটি ড্রাগসের ব্যবসায়ীকে মেরেছি, যারা সবাই কার্লোর দলে কাজ করত। সবার গায়ে এমকের সিল মোহর লাগিয়ে দিয়েছি, যাতে করে সবাই জানে যে আমি সবাইকে মেরেছি।
বসে বসে কফি খাচ্ছিলাম, এমন সময় রাসেল ফোন দিল। রাসেল বল। ভাই কিছুদিনের মধ্যে কার্লো তার দলবল নিয়ে আমাদের দেশে আসবে, আমাদের মারতে। তোকে কে বলল যে সে আসবে? লেডি কুইনের গ্যাং থেকে কে যেন ফোন করে বলেছে। ও, তুই কি শিওর? 100% শিওর। আচ্ছা, আমরা কি আমাদের দেশের কার্লোর সব লোককে মেরে ফেলেছি? জানি না ভাই, মনে হয় কিছু লোক এখন বেঁচে আছে। আর একটা কথা ভাই। কি কথা বল? আজকে রাতে আমাদের উপর হামলা হবে। কার্লোর কিছু লোক আমাদের দেশে এসেছে। ও আচ্ছা, দেখি কি হয়। আজকে ওরা কতজন হামলা করবে জানি না ভাই, তবে ওরা অনেক শক্তিশালী হবে, কারণ আফ্রিকার লোকজন অনেক লম্বা আর সব দিক দিয়েই শক্তি পাহাড় তারা। প্রবলেম নেই, আমি আছি তো। আর শোন, কার্লোকে আমাদের মারতেই হবে, কারণ তার জন্য আমার মতো অনেকেই অনাথ হয়েছে। আমি জানি ভাই, আপনি কোনো চিন্তা করিয়েন না, কিন্তু আমাদের দলে কিছু শক্তিশালী লোক লাগবে। আমি সব কিছু ঠিক করে রেখেছি। এখন রাখলাম, আর সবাইকে আড্ডার চারপাশে থাকতে বলবি। ফোন রেখে দিলাম। তারপর কফিটা শেষ করলাম। এই কার্লোর জন্যই আজকে আমি অনাথ। যাই হোক, আমার মতো আর কাউকে যেন অনাথ হতে না হয়, তার জন্য আমাকে যে করি হোক কার্লোকে মারতেই হবে। টেবিলে থাকা ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার বের করে দিলাম। একটা ফোন। কিরে, কি খবর তোর? ওপাশ থেকে, আর খবর কোনো কাজ নাই দাদা। এবার তোদের কাজের সময় চলে এসেছে। কোনো কথা না বলে রাতে চলে আসবি, ওকে? আর আমি যখন তোকে ফোন দিব সবাইকে নিয়ে ভিতরে ঢুকে পড়বি। তারপর পরিস্থিতি তোদের বলে দিবে কি করবি। ওপাশ থেকে, ওকে দাদা। তোরা সবাই আসবি, রাখলাম। বলেই ফোনটা রেখে দিলাম। কতদিন পর আবার একটু মারামারি হবে। জানি না বাঁচবো কি মরবো। যাই হোক, আর যেভাবেই হোক আমাকে বাঁচতেই হবে, কার্লোকে মারতেই হবে। দেখতে দেখতে 8টা বেজে গেল। আমি রেডি হলাম আড্ডায় যাওয়ার জন্য। আমার পছন্দের শর্ট, গান আর বার্মিসটা নিয়ে বাইক স্টার্ট দিয়ে চলে আসলাম আড্ডায়। ভিতরে কেউ নেই, অন্ধকার রয়েছে ঘরটা। আমি ফোনের ফ্ল্যাশটা অন করে ভিতরে যেতে লাগলাম। রুমের মাঝখানে যেতেই দেখলাম অনেকটা জায়গায় লাল লাল কি যেন পড়ে আছে। ভালো করে দেখলাম রক্ত পড়ে আছে। আমি আবার সামনে এগোতে শুরু করলাম। পায়ে কারোর সাথে ধাক্কা খেলাম। একটা লাশ পড়ে আছে। উল্টো হয়ে থাকায় মুখটা দেখতে পাচ্ছি না। আমি লাশটা সিধা করতেই মুখটা দেখে তো আমি অবাক, কারণ এ আর কেউ নয়, এ হলো রাসেল। আমি সোজা হয়ে বসে পড়লাম। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তেছে। হঠাৎ করে রুমের লাইটটা জ্বলে উঠল। রুমে কাউকে দেখতে পাচ্ছি না, রুমটা ফাঁকা। রাসেলের দিকে তাকাতেই দেখলাম ওর বুক থেকে রক্ত পড়তেছে। হাতটা ধরতেই দেখি হাতের তালুটা কাটা, বুকে কয়েকটা গুলি করেছে। হঠাৎ করে কে যেন বলে উঠল, এই সেই মাফিয়া কিংয়ের লিডার। পিছনে তাকাতেই দেখি একটা মেয়ে কথাটা বলল, আর তার সাথে রয়েছে কতগুলো কালো কালো লোক, অনেক লম্বা, আর সবার পরনে সাদা ব্লেজার আর কালো প্যান্ট। আমি মেয়েটার মুখ দেখতে পারছি না, কারণ সে মুখে মাস্ক পরে আছে। হঠাৎ করে সে উঠল, বয়েস কিল হিম। আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই মারতে শুরু করলো। আমি আমার গানটা বের করে একজনের পায়ে মারলাম, কিন্তু তার কিছুই হলো না। একজন এসে আমার হাতে একটা লাথি মারল, আর সাথে সাথেই আমার গুলিটা নিচে পড়ে যায়, সাথে বার্মিসটাও ছিটকে পড়ে যায়। আমাকে কয়েকটা মারতেই আমি পকেট থেকে ফোনটা বের করে দিলাম। একটা নাম্বারে ফোন। সাথে সাথে রুমের দরজার সামনে কতগুলো লোক চলে আসলো। দেখতে এক একটা বাঘের মতো, দেখতে ঠিক আফ্রিকান, দেখতেও লম্বা স্বাস্থ্যবান, কিন্তু এরা ফর্সা আর ওরা একটু কালো। এরা সবাই হাত কাটা একটা কালো কালারের গেঞ্জি আর একটা 3/4 প্যান্ট পরে আছে। আমাকে মারতে দেখে আমি যাদের ফোন করে আসতে বলেছি তারা এসে আমাকে সেভ করে আফ্রিকার লোকদেরকে মারতে লাগলো। আমি তাদেরকে বললাম সবাইকে মেরে দিতে, শুধু একজনকে বাদে। আমার কথা মতো আমার লোকজন আফ্রিকানদের মারতে লাগলো। আমার এই লোকজনদের কাছে আমি একটা গান রাখি না, এদের কাছে আছে শুধু একটা বার্মিস আর একটা খুর। এরা আমার সহজে কাজে লাগে না, এমনকি এর আগে এদেরকে আমি কখনো কাজে লাগাইনি। সবাইকে মারা শেষ। আমার দলে লোকজন বেশি হওয়াতে খুব তাড়াতাড়ি এদের শেষ করা হয়েছে। তারপর আমি যে একজনকে বেঁচে রাখতে বলেছিলাম তাকে আমার কাছে আনা হলো। তা কি খবর বাবু,
তোমাদের সাথে যে মেয়েটা ছিল সে কোথায় গেল? আর কে? হোয়াট? ও সরি, তুই তো আবার বাংলায় বুঝিস না। ভাই শালায় বাংলা বুঝে না, ইংলিশে কম। হু ইজ দিস গার্ল? আই নো হিম। ও গুড, বাট ইউ আর ফিনিশড। বলেই আমি হাতে থাকা বার্মিস্টার সুইচটিতে গলার সামনে দিয়ে দিলাম এক টান। এর সাথে সাথে তার গলাটা তার পিঠের সাথে ঝুলে পড়ল। তারপর আমি রাসেলের লাশের পাশে আসলাম। কপালের দিকে তাকাইতেই আমার চোখ পড়ল কপালের ঠিক মাঝখানে LK লেখা। আমি তো চিন্তায় পড়ে গেলাম, রাসেলকে কে মারলো? এখানে তো এসেছে গ্যাংস্টারের লোকজন, তাহলে তো রাসেলের কপালে GS থাকার কথা। কিন্তু এখানে যে LK লেখা, এই LK এর মানে কি? এটা আবার লেডি কুইন নয় তো? আরে লেডি কুইন তো রাসেলকে সাহায্য করছে, তাহলে একে মারতে যাবে কেন? হতে পারে লেডি কুইনই রাসেলকে মেরেছে। আর এখানে তো একটা মেয়েও দাঁড়িয়েছিল, তার মানে লেডি কুইনই রাসেলকে মেরেছে। এটাই হবে, কারণ লেডি কুইনের শট হলো LK, তাহলে লেডি কুইনও গ্যাংস্টারের সাথে মিলে আছে। এখন সব বুঝলাম। রাতেই রাসেলের দাফন শেষ করে কবর দিয়ে দিলাম। তারপর আমি সকলকে এখানে আড্ডায় থাকতে বললাম, আর আমি এদের লিডার জয়কে কিছু কথা বলে চলে আসলাম বাসায়। আসতে আসতে রাত 3:30 বেজে গেল, তাই তিথুকে আর ফোন দিলাম না, সোজা শুয়ে পড়লাম। ঘুমও আসছে না, মাথায় শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো লেডি কুইন। কে এই লেডি কুইন? গ্যাংয়ের লিডার? আর কেনই বা রাসেলকে মারলো? রাসেলকে মেরে তার কি ভাব? শুয়ে শুয়ে এসব ভাবছি, এমন সময় আমার ফোন একটা SMS আসলো। আমি ফোনটা হাতে নিয়ে SMSটা ওপেন করলাম। তার ভিতরে লেখাটা দেখে আমার তো চিন্তা বেড়ে গেল, কারণ সেটাতে লেখা আছে, আপনজনের লাশ সামনে পড়ে থাকলে কেমন লাগে। আমি তো কিছুই বুঝতেছি না, আমি আবার কার আপনজনকে মারলাম? আরও একদিন এমন SMS আনার ফোনে এসেছিল। আমার চিন্তা আরো বেড়ে গেল, কারণ প্রকাশ্যে বড় শত্রুর চেয়ে লুকানো ছোট্ট শত্রু অনেক ভয়ানক হয়। কিন্তু কে এই লুকানো শত্রু? আমার সাথে কার এত শত্রুতা যে আমাকে মারতে গ্যাংস্টারের সাথে হাত মিলিয়েছে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম তা আমি নিজেও জানি না। সকালে ফোনের শব্দে ঘুমটা ভাঙছে। ফোনটা হাতে নিয়ে দেখি তিতু ফোন দিয়েছে। আমিও কল ব্যাক করলাম। তারপর কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11:34 বাজে। বিছানা থেকে উঠে ফ্রেশ হলাম, তারপর চলে আসলাম আড্ডায়। এসে দেখি যে আমার আগের সব লোকজনও চলে আসছে। আমাকে আসা দেখে সবাই তো দাঁড়িয়ে গেল। তারপর আগের লোকজনদের বললাম, কালকে তোরা কই ছিলি? ভাই কালকে তো আমাদেরকে রাসেল ভাই চলে যেতে বলেছিল। আচ্ছা যাই হোক, এখন থেকে সবাইকে অ্যালার্ট থাকতে হবে, যে কোনো সময় আমাদের উপর হামলা হতে পারে। ভাই। আচ্ছা তোমরা সবাই তাহলে থাকো, আর কোথায় আমাদের লোকজন আছে তাদের এই শহরে নিয়ে আসো। ওকে ভাই। আমি গেলাম, তোমরা সবাই সাবধানে থাকবে, আর কোনো রকম বিপদের আভাস দেখলে আমাকে ফোন দিবে। ওকে? ওকে ভাই। তারপর আমি চলে আসলাম বাসায় এসে হালকা একটু খেলাম, তারপর তিথুর কাছে ফোন দিলাম। তিথু। বলো। কি করো? আমি তো বাসায় বসে আছি, তুমি কি করো? আমি একটা কাজ সেরে বাসায় এসে শুয়ে আছি। কি কাজে গেছিলা? আরে আমার সবচেয়ে কাছের লোককে মেরেছে লেডি কুইন, আর এই লেডি কুইনও গ্যাংস্টারের সাথে কাজ করে। তারা দুজনে মিলে আমাকে মারতে চায়। তুমি কি লেডি কুইনকে চিনো? তাকে তো চিনি না, কিন্তু যদি জানতে পারি কে এই লেডি কুইন, তাহলে তাকে আমি এমনভাবে মারবো যে সারা জীবন পস্তাবে। ওকে আচ্ছা, আমি এখন রাখি, বাবা ডাকতেছে। আচ্ছা যাও, বাই। ফোনটা কেটে দিলাম। তারপর একটু ঘুমানোর চেষ্টা করছি। এদিকে তিথু বলছে, মিস্টার নীল মেহরাজ, এখন বুঝতেছিস আপনজন মরলে কেমন লাগে? আর তুই তো লেডি কুইনকে দেখিসনি, আর দেখলেও চিনতে পারবি না। তোর মৃত্যুর দিনে তোর সাথে লেডি কুইনের দেখা হবে, সেদিন দেখবি আর চমকে উঠবি। সময় হলেই তোকে দেখা দিবে লেডি কুইন। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাকিবকে ফোন দিয়ে বাহিরে চায়ের দোকানে আসতে বললাম। তারপর আমিও চলে আসলাম সেই চাচার চায়ের দোকানের সামনে। তারপর চায়ের অর্ডার দিলাম। এরই মধ্যে রাকিবও চলে আসলো। দুজনে মিলে আড্ডা দিলাম। তাও মন থেকে লেডি কুইনের চিন্তা দূর করতে পারছি না। এইভাবে চলে গেল আরো 4-5 দিন। এখনো আমি লেডি কুইনের খোঁজ পাইনি। সন্ধ্যার পর বাসায় বসে বসে খাবার খাচ্ছি, এমন সময় আমার ফোনে একটা SMS আসে। তাতে যা লেখা ছিল তা দেখে তো আমি অবাক। যাক, এতদিন পর আশা পূরণ হবে তাহলে। আজকে তাহলে তোর শেষ দিন, তোকে তো আমি আজকে শেষ করে দিব। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তারপর আমি আমার ফোনটা বের করে জয়ের কাছে একটা ফোন দিলাম। জয়, কই তুই? দাদা
আমি তো একটু বাইরে আসছি। তাড়াতাড়ি করে আড্ডায় চলে আয়, আজকেও তোদের কাজ আছে। কি কাজ ভাই? আজকে কার্লো আমাদের অ্যাটাক করবে। ওকে দাদা, আমি সবাইকে বলতেছি, আর সবাই তো আমাদের আড্ডাই আছে। ওকে, তাহলে চলে আয়। আর শোন, একা একা থাকবি না, সবাই মিলে একসাথে থাকবি। আচ্ছা দাদা, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি চাই না যে তোদেরও রাসেলের মতো করে মেরে ফেলুক। সব যন্ত্রপাতি ঠিক করে রাখ। ওকে দাদা। ফোনটা রেখে দিলাম। তারপর ভাবতে লাগলাম, আমাকে ইনফরমেশন দিচ্ছে লেডি কুইন, আর ওদের সাথেও আছে লেডি কুইন। তাহলে লেডি কুইন কেন দুজনের সাথে আছে? না, এসব উত্তর লেডি কুইনের থেকে নিতে হবে। যদিও লেডি কুইনকে চিনি না, তাও পরে ওকে খুঁজে বের করব যদি বেঁচে থাকি। তারপর আমার প্রিয় অস্ত্র দুটো নিয়ে, কালো প্যান্ট আর কালো ব্লেজার পরে বাইকটা নিয়ে বের হলাম আড্ডায় যাবার জন্য। হয়তো আজকে বাঁচতেও পারি আর নাও বাঁচতে পারি, কারণ আমার যে লুকানো শত্রু আছে। তিতুকে একটা ফোন দিয়ে একটু কথা বলে নেই। তারপর দিলাম ফোন। একবার দেওয়ার সাথে সাথেই ফোনটা ধরলো। হ্যালো, কি করো? এই তো বসে আছি। ও গুড। আজকে না আমার জন্মদিন। কি? এতদিন কেন বলনি? সারপ্রাইজ দিলাম, এখন একটু দেখা করতে পারবা? আসলে আমি একটা কাজে এসেছি, পরে দেখা করি। আচ্ছা, তুমি কোথায় আছো বলো, আমি আসতেছি। আরে না, এই জায়গাটা খুব ভয়ানক, এখানে আসা যাবে না। আমি আসবই, তোকে মারতে হবে যে। কি বললো? বুঝতে পারিনি, আবার বলো। কিছু না। আচ্ছা তাড়াতাড়ি আসো, রাখলাম। শুনো শুনো, এই যা, কেটে দিল। উইশটাও করতে পারলাম না। চলে আসলাম আড্ডায়। এসে দেখি সবাই বসে আছে। আমাকে আসা দেখে জয় বলতে লাগলো, দাদা সবাই এখানে এসেছে, আর লোক বাহিরের চারদিকে ছড়িয়ে দিয়ে এসেছি। ওকে, ঠিক করেছিস। এখন শুনো সবাই, আমি কি বলি। দাদা বলেন। শুনো, যদি আমি মারা যাই তাহলে তোমরা আমার জন্য আর এখানে থাকবে না, সোজা নিজেদের এলাকাতে চলে যাবে। কোন ভাই? তোমরা সবাই নিজেদের এলাকাতে যাবে, ওকে? আর আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার সাথেই থাকবে, ওকে? আর আমি জয়ের অ্যাকাউন্টের টাকা পাঠিয়ে দিয়েছি, যা দিয়ে তোমাদের সবার ভালো মতো জীবন কেটে যাবে। জয় টাকা সবাইকে দিয়ে যা বাঁচবে তা তুই রেখে দিস। আর কোনো কথা বলতে পারলাম না, এমন সময় শুনতে পেলাম কে যেন হ্যান্ড মাইকে বলতেছে, মাফিয়া কিং তোমার খেলা শেষ, আমি তোমাদেরকে চারদিক থেকে ঘিরে নিয়েছি, তোমার আর পালানোর কোনো জায়গা নেই, আমাদের কাছে আত্মসমর্পণ করো। আমি সবাইকে লুকিয়ে পড়তে বললাম। আমার কথা মতো সবাই সবার পজিশনে লুকিয়ে পড়ল। আমি একটা চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে থাকলাম, কে এই কাটলো এটা দেখার জন্য। হঠাৎ করে প্রায় 70-80 জন আফ্রিকান লোক আর বাংলাদেশের লোক ভিতরে ঢুকে পড়ল। আড্ডাটা বড় হওয়ার কারণে কোনো সমস্যাই হলো না সবার একসাথে ভিতরে আসতে। হঠাৎ করে একটা লোক পিছন থেকে সামনের দিকে আসতেছে। লোকটার মুখ দেখতে পাচ্ছি না, কারণ সে একটা রেইনকোট পরে আছে, আর পেছন থেকে কে যেন তার পিঠ বরাবর একটা লাইট ধরে আছে। লাইট ধরার ফলেই আমি রেইনকোট পরা লোকটির মুখটি দেখতে পাচ্ছি না। এতক্ষণ এটা বুঝে গেছি যে এই লোকটাই কার্লো আমার সামনে চলে আসলো, আর তার লোকজন সবাই আমার দিকে বন্দুক তাক করে আছে। কার্লো বলতে লাগলো, তা তুই আমার লোকজনকে মারছিস? আমি তো অবাক, কারণ কার্লো তো আফ্রিকান, তাহলে বাংলা জানে কেমনে? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। অবাক হচ্ছিস আমার বাংলা দেখে? আরে অবাক হোস না, কারণ আমিও বাংলাদেশি। আমি অবাকের পর অবাক হচ্ছি। আসলে আমিও আগে বাংলাদেশে ছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির কিছু লোকজনকে মেরে আমি আফ্রিকায় চলে গিয়েছিলাম। আমি টাকার ক্ষমতার জন্য নিজের শ্বশুর শাশুড়িকে মেরেছি। তারপর আমি আফ্রিকায় চলে গিয়ে সেখানে রাজ করছি ও ড্রাগসের সম্রাট গড়ে তুলছি। টাকা আর ক্ষমতার তুই তোর শ্বশুর শাশুড়িকে মেরেছিস, তাই না? এত কথা বাদ দিয়ে তুই আমার দলে চলে আয়, তোর যত টাকা লাগে আমি দেব। তোকে মেরে তোর দল থেকে তোকে বের করে দিব, বুঝলি? ওকে, তাহলে মর। বলেই তারপর কার্লো তার লোকজনদের আমাকে মারতে পাঠাতেই আমার ইশারায় আমার লোকগুলো সবাইকে গুলি মারে। ওরাও গুলি মারে, এতে আমার আর কার্লোর কিছু লোক মারা যায়, আর আমি গিয়ে কার্লোকে মারতে থাকি। ভিতরে গুলি শব্দ শুনতে পেয়ে বাহির থেকে আরো 60-70 জন লোক ভিতরে আসে। এগুলো তো আমার লোক না, তার মানে এগুলো কার্লোর লোক। আমার লোকজন তো আর মাত্র 30-35 জন বেঁচে আছে। এখন কি করি? আমি গিয়ে কার্লোকে ধরে ওর মাথায় গুলি ধরি। তারপর কার্লোর লোকজন আমার দিকে গুলি মারতে থাকে। একটা গুলি এসে আমার কাঁধে লাগে, আর তখনই আমি আমার লোকদেরকে বলি চলে যেতে। তারা তো যাবেই না। পরে সবাইকে পাঠিয়ে দিলাম। তারপর আমি লাইট এগুলি করে রুমটা অন্ধকার করে দিলাম। বার্মিজটা বের করে অন্ধকারে প্রায় 30-40 জনকে মেরে দিলাম। আবার মারতে শুরু করলাম। হঠাৎ করে কোথা থেকে একটা লাইটের আলো আমার মুখে এসে পড়ে, আর আমি ঝাপসা দেখতে শুরু করি।
পিছন থেকে কে যেন আমার মাথায় বাড়ি একটা রোড দিয়ে বাড়ি মারে, আর আমি ফ্লোরে পড়ে যাই। বাহিরের দিকে তাকালাম, কে এই লাইটটা মারলো এটা দেখার জন্য। সেই লাইট মারছে আর সামনে আসতেছে। আমি আর উঠে দাঁড়াতে পারছি না, শরীরে কোনো শক্তিই পাচ্ছি না। হঠাৎ করে লাইটওয়ালা লোকটা আমার সামনে চলে আসলো। এসে যা দেখলাম আর সে যা বলল তাতে আমি শক্ট খেলাম। কোনো কথাই মুখ দিয়ে বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি পড়তে লাগলো। জীবনে এই প্রথম এতটা ধোকা খেলাম, ভাবতেও পারছি না। আসলে যে লাইট মেরেছিল সে তিতু, আর সে বলল, কি খবর মিস্টার নীল মেহরাজ? মরার আগে যেন জেনে যাক কে এই লেডি কুইন। তিতু তুমি এখানে? তোমাকে বলেছিলাম এই জায়গাটা খুব ভয়ানক। আমি লেডি কুইন, আর আমাকে শিখাইতেছে কোন জায়গা ভয়ানক। তার মানে তুমি রাসেলকে মেরেছো, তাই না? কেমন লাগে আপন কারো মরা মুখ দেখতে? তুমি তো জানতে রাসেল আমার ভাইয়ের মতো ছিল, তাহলে কেন ওকে মারলে? এই একটাই কারণ, তুমি কেন নিশানকে মারলে। তুমি জানো নিশান আমার ভাই হয়। কি? তুমি তো জানতে নিশান কি কাজ করত। আর একটা কথা তুমি জানো কেন আমি? এই তুই চুপ থাক। আর তিথু, আমার হাতে সময় নেই, একে মেরে দিই, কি বলো? বাই বাই মিস্টার নীল দাদা। আর কিছু বলতে না দিয়ে আমাকে ঠাস ঠাস করে 2টো গুলি করে দিল, আর আমার নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। লাশটাকে নদীতে ফেলে দিতে বলো কাকু। ওকে ওকে। শেষে শুধু এই কথাটাই মনে পড়ল, আর আমিও জোরে করে একটা কথা বলে উঠলাম, যদি বেঁচে থাকি আবার ফিরে আসবে এই মাফিয়া কিং। দেখা হবে মাফিয়া কিং সিজন 2-এ। ততক্ষণ পর্যন্ত আমাদের প্রেমের পলক চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।